আমি শেখ মোহাম্মদ রায়হান। সম্প্রতি চাকরির ক্ষেত্রে গাজীপুর মাওনা শ্রীপুরে থাকি। যদিও ঘটনাটি আমার সাথে না, আমার এক মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ২০১৯ সালের। তখন আমাদের এলাকায় ভয়াবহ পরপর ৩ বার বন্যা হয়, যা ইতিহাসে এমন বন্যা কখনো জামালপুরবাসী দেখেনি। তো কথা আর না বাড়িয়ে আমি মূল ঘটনায় চলে যাই। পরপর ৩ বার বন্যার পরে পানি আসায় গ্রামের মানুষ তাদের জীবন বাঁচার তাগিদে গবাদি পশু পাখি নিয়ে উঁচু জায়গায় চলে যায় এবং বন্যার পানি কমার ফলে লোকজন সব আবার গ্রামে ফিরে আসে। সেই সময় গ্রামের লোকজন বন্যার পানি কমার ফলে রাতের বেলা পোলো এবং ট্যাটা নিয়ে মাছ মারতে বের হয় এবং তাদের সাথে আমার মামাও যেত। তখনই ঘটে আসল ঘটনা। তবে বলে রাখা ভালো, আমাদের এলাকায় একটা বিল আছে, যেখানে একটা ক্ষেত আছে যাকে সবাই মাদারের ক্ষেত নামে এলাকার সবাই জানে। এই ঘটনার আগেও একটা লোক মারা গেছে সেই ক্ষেতে। ধান চাষ করার জন্য উনি পানি নামাতে গিয়ে মারা যান। তো মামাও তার সাথীরা মাছ ধরার জন্য সেই বিলে যায় এবং বিলে যাওয়ার পরে মামা ও সাথীরা মাছ ধরার জন্য সবাই আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়। তারপরে এক একজন এক এক দিকে চলে যায়। তখনই শুরু হয় আসল ঘটনা। মামা পানিতে নামার পরে তার সামনে একটা বড় শোল মাছ দেখতে পায় এবং মামার হাতে থাকা পোলোটা দিয়ে মাছের উপর ফেলে, কিন্তু কোনোভাবেই সেই শোল মাছ তিনি ধরতে পারছেন না। প্রায় ২ ঘন্টা সে ওই মাছটার পেছনে নির্জন বিলের মধ্যে ছুটে বেড়ায়। মামা শোল মাছের পেছনে ছুটতে ছুটতে তার মনের অজান্তে সেই মাদারের খেতে এসে পড়ে এবং পরে যা হয় তার জন্য মামা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। মামা শেষবারের মতো যখন বুঝলো যে পোলোর ভিতর, পোলো বলতে হয়তো উনি জাল বা এ ধরনের কোনো একটা সরঞ্জাম বোঝাচ্ছেন যার মাধ্যমে মাছ ধরা হয়, হাত দিয়ে মাছ ধরবে, তখন সেই পোলোর ভিতরে আগুন ধরে বসে। অর্থাৎ মাছটা ধরার সাথে সাথে সেই মাছটা একটা আগুনের রূপ নেয়। তখন মামা ভীষণ ভয় পায় এবং ঘাবড়ে যায়। মামার মনে পড়ে সে তো মাদারের খেতে এসে পড়েছে। তার মনের ভুলে এবং সেখান থেকে দৌড়ে সে পালিয়ে আসে। আরেকটা কথা বলে রাখি, আমাদের ওই এলাকায় বিলের মধ্যে একটা বাঁশঝাড় আছে। সেখানে মামা চলে আসে। আসার পর মামা একটা সিগারেট জ্বালিয়ে সঙ্গীদেরকে ডাক দেয়, কিন্তু তার কোনো সঙ্গী তার কথায় সাড়া দেয় না। তারা প্রত্যেকেই মাছ ধরতে ব্যস্ত এবং প্রত্যেকেই ভীষণভাবে ব্যস্ত, একজন আরেকজনকে দেখছে না। পরে মামাও তার সাথীরা তার কথায় সাড়া না দিয়ে মাছ ধরতে ব্যস্ত। পরে মামা সিদ্ধান্ত নেয় সেই মাছ না ধরে বাড়ি যাবে না। পরে মামা আবার মাছ ধরতে নেমে পড়ে পানিতে। এরপর যা হয়, মামা একটা মাগুর মাছ দেখতে পায় এবং মাগুর মাছটা ধরেও ফেলে মামা। মামা সেটাকে নিয়ে একাই বাড়ি চলে আসে। তখন রাত ৪:৩০ বাজে এবং মামা বাড়িতে এসে মাগুর মাছটাকে একটা বড় পাতিলে পানিতে রেখে গিয়ে ঘুমোতে চলে যায় এবং তার কিছুক্ষণ পরই ফজরের আজান দিতেই ঘরের দরজা খোলার একটা বিকট শব্দ হয় এবং এর সাথে সাথে বিকট একটা গরুর ডাকের মতো শব্দ হয়। কি যেন একটা ঘর থেকে সোজা বাতাসের মতো পুরো রান্নাঘরটাকে লন্ডভন্ড করে ফেলে। এরপর মনে হয় যে একটা বাতাস সোজা পশ্চিমে বিলের দিকে চলে গেল। তখন মামা নানি সহ শব্দটা দুইজনই শুনতে পায়। নানি মামাকে জিজ্ঞেস করে যে এত রাতে গরু এই ঘর থেকে কোত্থেকে ডাকতে পারে। এরপরে তারা সেখানে গিয়ে দেখে যে দরজা খোলা রয়েছে, কিন্তু ভেতরে আর তেমন কিছুই হয়নি। পরে মামার খুব জ্বর হয় এবং সকালে মামা ঘুম থেকে উঠতে পারছিলেন না। সারা শরীর কাঁপুনি দেয়া জ্বর ছিল। পরে বিস্তারিত নানিকে কাল রাতের সব ঘটনা মামা খুলে বলেন এবং নানি একজন কবিরাজের কাছে মামাকে ঝাড়ফুঁক করিয়ে নেয়, সাথে একটা তাবিজ দিয়ে দেয় গলায় পরার জন্য। তাতে মামা অনেকটা সুস্থ হয়ে যায়। এই ছিল ঘটনা যেটা আমার মামার সাথে ঘটে গেছে এবং আমি এই ঘটনার মোটামুটি সাক্ষী। তখন প্রায় বর্ষা আসবে আসবে ভাব। আমাদের বিলেও পানি চলে এসেছে, আর এই সময় গ্রামের মানুষরা রাতে মাছ মারতে বের হয়। এমনই এক রাতে আমিও আমার বন্ধু শিপন মাছ মারতে বের হই। তখন রাত প্রায় 11টা থেকে 12টার মতো বাজে।
আমরা দুজনে পাশাপাশি মাছ মারছি, আমাদের মাঝে কথাও হচ্ছে। আমরা মাছ মারছি আর সামনের দিকে এগোচ্ছি। আমরা দুজন মাছ মারতে মারতে বিলের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা কালভার্ট নামে পরিচিত। এই জায়গায় অনেকেই নাকি অনেক ভয়ানক ঘটনা হয়েছে। আমরা শুনেছি এখানে দিনেও কেউ একা একা আসতে চাইতো না। এখানে আসার পরে আমার বন্ধু শিপন আমার থেকে কিছুটা সামনে এগিয়ে মাছ মারতে থাকে, আর আমি তার পেছনে পেছনে মাছ মারছি। তখন কেউ কারোর সাথে কথা বলছি না, চুপচাপ মাছ মারছি। তখন হঠাৎ পানিতে অনেক জোরে কিছু একটা পড়লে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ শুনতে পেলাম, আর শব্দটা শিপনের ওই দিক থেকেই আসছিল। শিপনের দিকে তাকিয়ে দেখি শিপনকে আর দেখা যাচ্ছে না। আমি ডাক দিলাম, শিপন, ওই শিপন। তখনই দেখলাম শিপন যেখানে দাঁড়িয়েছিল সেখানে পানিগুলো নড়ছে। কোনো কিছু না ভেবে দৌড়ে সেখানে গেলাম। দেখলাম শিপন এই অল্প পানিতে হাবুডুবু খাচ্ছে। মনে হলো সে পানি থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। এরপরে আমি অনেক জোরাজুরি করে ওকে টেনে পানি থেকে উপরে উঠাই। উপরে উঠিয়ে তাকে জিজ্ঞাসা করি, কিরে পানিতে পড়লি কিভাবে? আমার কথার কোনো উত্তর নেই। শিপন শুধু চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কিভাবে পড়লি? এবারেও কোনো উত্তর পেলাম না। তখন ঘটনাটা আমার কাছে স্বাভাবিক মনে হলো না। আমি শিপনকে ধরে সেই সাইড থেকে অন্য সাইডে এসে বসাই। শিপনকে একের পর এক প্রশ্ন করছি, কিন্তু কোনো কিছুর কোনো উত্তর নেই। ও শুধু তাকিয়ে আছে। তখন আমার ভয় লাগতে শুরু করে। কিছুক্ষণ পর শিপন কথা বলল। শিপনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আর এতক্ষণ আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? তখন শিপন বলল, মাছ মারা অবস্থায় তার পেছন থেকে কেউ একজন ধাক্কা দেয় তাকে, আর সে পানিতে পড়ে যায়। শিপন ভালো করে কথা বলতে পারছিল না, তাই তাকে ধরে বাড়িতে নিয়ে আসি। আমি বাড়িতে এসে বাড়ি থেকে আসার সময় কেউ খাওয়া দাওয়া করে আসেনি। এখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তাই আমি শিপনকে বলি যে যেন মাছ দিয়ে ভাত না খায়। শিপনকে ওদের বাড়িতে দিয়ে এসে আমি আমার বাড়িতে চলে আসি। শিপন প্রতিদিন সকালবেলা আমাদের বাড়িতে আসে। ওই রাতে গিয়ে সকালবেলা শিপন আসলো। শিপন আমাদের বাড়িতে আসলো না। শিপন না আসাতে আমি শিপনের বাড়িতে গেলাম। ওর বাড়িতে গিয়ে দেখি শিপন এখনো শুয়ে আছে এবং ওর গায়ে প্রচন্ড জ্বর। তখন আমি শিপনের আম্মুকে জিজ্ঞেস করি, শিপন কি রাতে মাছ দিয়ে ভাত খেয়েছিল? তখন উত্তরে সে বলল, হ্যাঁ। তারপর আমি পুরো ঘটনা শিপনের আম্মুকে বলি। তারপর শিপনকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে কোন রকম ঔষধ এনে খাওয়ানো হয়, জ্বর কিছুটা স্বাভাবিক হয়। সেদিন বিকেল বেলায় শিপনদের বাড়ির একটু দূরে আরেকটা বাড়িতে বানরের খেলা হচ্ছিল। বানরের খেলা দেখার জন্য সবাই সেই বাড়িতে গেল। সবার পিছু পিছু শিপন হাঁটতে লাগলো। বাড়ির কাছাকাছি এসে হুট করে শিপন একটা দৌড় দেয়, আর তার দৌড়ের স্পিড এত ছিল যে কিছুতেই তার দৌড় থামাতে পারছিলাম না কেউ। আর তখনই ধুম করে সে একটা গাছের সাথে বাড়ি খায় এবং মাথায় আঘাত পায়। আঘাত পাওয়ার সাথে সাথেই সে মাটিতে পড়ে যায়। তারপর সবাই দেখে, ধরে তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর শিপনের জ্বর আরো বাড়তে থাকে। তার পরের দিন তাকে ঢাকা পাঠানো হয় তার আপুর কাছে চিকিৎসার জন্য। ঢাকা আসার পর কি হয়েছিল সেটা জানি না। যেদিন শিপন ঢাকা আসে তার পরদিন সকালে শিপনের লাশ বাড়িতে যায়। শিপনের লাশ যখন গোসল করানো হয় তখন তার পিঠে 4টা আঙুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। 4টা আঙুলের দাগ। আঙুলগুলো আকারে মানুষের থেকে অনেক বড় ছিল। আর আমার মনে পড়েছিল যে শিপন একটা কথাই বলেছিল, তার পেছন থেকে কেউ তাকে ধাক্কা দিয়েছিল। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন মোহাম্মদ রাকিব, মিরপুর 10 কাজীপাড়া থেকে। এই ঘটনার সাথে আমি নিজে আরেকটি আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটি 2016 সালের।
আমি ময়মনসিংহ গিয়েছিলাম। ময়মনসিংহ বিদ্যাময় একটি স্কুল রয়েছে। এই স্কুলের অপোজিট পাশে একটি মার্কেট রয়েছে। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি ক্লাস নিতে গিয়েছিলাম। সময়টা ছিল বর্ষাকাল। আমার ঠিক এক্সাক্ট মাসের নামটি মনে নাই। তো আমি যখন ওখানে আ কথা ছিল ২ দিন থাকতে হবে এবং ওইখানেই আমার থাকার জন্য সুন্দর একটি ব্যবস্থা ছিল। রুম ছিল টিচারদের থাকার। তো আমি রাত্রে যখন আ শুয়ে আছি, রাত তখন প্রায় ২টো বাজে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার স্পষ্ট মনে আছে। আমার আধা ঘুম আধা জাগ্রত এরকম, মানে আধো ঘুম আধো জাগ্রত অবস্থা। হঠাৎ আমার মনে হলো আমার পাশে আরেকটি বালিশ ছিল। মানে টোটাল ২টো বালিশ ছিল। ২টো বালিশের একটি বালিশ কেউ আমার মুখের উপর চেপে ধরে। আমি ছটফট করতে থাকি। আমি বুঝতে পারি হয়তোবা এখনই আমার জীবন শেষ হতে চলছে। কিন্তু ওই অবস্থাতেও আমি আয়াতুল কুরসি পড়তে থাকি। মুখের উপর এত জোরে এই বালিশ চাপ দিয়েছে, আমার নিঃশ্বাস তো বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। এবং আমি মারা যাব এটাও আমি নিশ্চিত হয়ে গিয়েছি। কিন্তু ওই অবস্থাতে আমি আয়াতুল কুরসি পড়ছি, ওই চরম অবস্থাতে। যখন আয়াতুল কুরসি অর্ধেক হয়ে গেছে তখন আমার মনে হলো মুখের উপর বালিশের এই চাপটা হালকা হয়ে আসলো এবং আস্তে করে আমার মাথার উপর থেকে সেই বালিশটি সরে গেল। আমি লাফ দিয়ে উঠে বসলাম, লাইট জ্বালালাম, আমি কাউকে পেলাম না। সারাটা রাত আমি লাইট জ্বালিয়ে বসেছিলাম। পরের দিন সকালে আমি ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা আপনার এই রুমে কি কোনো সমস্যা আছে? তখন উনি তো স্বীকারই করেন। আমি বললাম যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তখন উনি বলেন, না এটা স্যার আপনার মনের ভুল। কিন্তু কোনটা মনের ভুল আর কোনটা বোবায় ধরা বা কোনটার কি সমস্যা সেটা নিশ্চয়ই আমাকে নতুন করে ব্যাখ্যা করতে হবে না। আমি তাকে বুঝিয়ে বললাম যে আপনার এখানে কোনো সমস্যা আছে। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে প্লিজ আপনি অন্য কোনো টিচারদেরকে এই বিষয়টি বলবেন না, তাহলে ওনারা আসবেন না। তখন আমি তাকে বললাম আমি অবশ্যই বলবো। এই কারণে বলবো কারণ অন্য কেউ এখানে এসে বিপদে পড়ুক এটা আমি চাই না। আমি আমার এক সিনিয়র টিচারকে এই বিষয়টি যখন বললাম তখন উল্টো উনি আমাকে যে বিষয়টি বললেন সেটা শুনে আমি নিজেই রীতিমতো ভয় পেয়ে গেছি। উনিও ওই জায়গাতে এসেছিলেন ক্লাস নেয়ার জন্য। উনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি আরো মারাত্মক ছিল। সেটি হলো উনি এসেছিলেন শীতকালে। শীতকালে উনি যখন কম্বল গায়ে শুয়েছিলেন, গভীর ঘুমে উনি মগ্ন ছিলেন। হঠাৎ ওনার মনে হলো ওনার পিঠে কেউ প্রচন্ড জোরে একটি লাথি দিয়ে বিছানার উপর থেকে ফেলে দিয়েছে এবং উনি নড়তে পারছেন না। উনি খেয়াল করলেন ডিম লাইটের আলোতে যে উনি আসলে স্বাভাবিক অবস্থাতে নেই। কারণ হলো ওনাকে এই পুরো কম্বলের মধ্যে পেঁচিয়েছে, কম্বল দিয়ে তাকে পেঁচিয়েছে। ওনার মানে নড়ার আর শক্তি নাই, উনি কম্বলের ভেতরে। ঠিক যেমন রুটি গোল করার মধ্যে আমরা অনেক সময় রুটির মধ্যে আলু ভাজি বা ডিম ভাজি দিয়ে গোল করে পেঁচিয়ে ফেলি, ঠিক এমন ভাবে ওনাকে কম্বলের মধ্যে পেঁচিয়ে ফেলে দিয়েছে বিছানার উপর। উনি অনেক কষ্টে সেখান থেকে বের হন, লাইট জ্বালান। উনিও সারা রাত মানে ঘুমহীন অবস্থায় পরবর্তী মানে পুরো রাত পার করেছে। তো প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় অনেক বাসায় যাই, সেই সমস্ত বাসাগুলোতে এই ধরনের ঘটনা ঘটে, আবাসিক হোটেলের রুমগুলোতে ঘটে। তো এর পিছনে কারণ কি? আমি যখন ওই বিদ্যাময় স্কুলের অপোজিট পাশে থাকা ওই প্রতিষ্ঠানের প্রধানকে বলেছিলাম যে আসলে এখানে এরকম কারণ কি, তিনি আমাকে কিছু বিষয় বলেছিলেন। সঙ্গত কারণ আমি সেই বিষয়টি এখন বলতে চাচ্ছি না। কিন্তু সাইমাল রাজি আমাকে যেটি বলেছিলেন যে ওই বাড়িটা, যেই বাড়িটাতে এই ধরনের ঘটনা ঘটেছিল, ওই বাড়িটার ওই জায়গাটাতে নাকি একটা সময় বধ্যভূমির মতো ছিল। যে বিভিন্ন মানুষ ওইখানে ৭১-এর সময় হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তো ওই জায়গার উপরে বা পাশেই এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে, এমনটি আমাকে বলেছেন। তো স্বাভাবিকভাবেই সেখানে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এই জন্য প্রিয় লিসেনার্স, যদি কোথাও কোনো আমরা যদি নতুন করে কোনো ঘর কোথাও তৈরি করার পরিকল্পনা করি, নিশ্চয়ই আমরা এই সমস্ত বিষয়গুলো, তথ্যগুলো নিয়ে
আমরা সেখানে ঘরবাড়ি তৈরি করব। তাহলে আমাদের এই ধরনের কোনো সমস্যা হবে না, বা আমাদের যারা উত্তরসূরি যারা আসবে, আমাদের জেনারেশন যারা আসবে, তারাও এই ধরনের কোনো সমস্যা ফেস করবে না। সময়টা ছিল বর্ষার দিনের একটা ঘটনা। চারপাশে পানিতে ভরা জমি, কাদা আর নরম মাটির গন্ধে ভরে আছে পুরো এলাকাটা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটির পাশে একটা ছোট খাল, সরু নলা যেটাকে আমরা বলি, কোমর সমান পানিতে টইটুম্বুর হয়ে আছে। আর সবথেকে ভয়ানক যেই বিষয়টা, সেটা হচ্ছে এই নলের পাশেই দাঁড়িয়ে আছে একটা বিশাল বড় বটগাছ। অদ্ভুত এরকম গাছের শিকড়গুলো মাটিতে নেমে এসে যেন অদ্ভুত একটা ছায়া তৈরি করেছে। গাছটা এতটাই ভয়ানক হয়ে গেছে যে গাছের আশেপাশের জায়গাটাতে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারে না গাছের পাতার জন্য। আর এর থেকেও ভয়ানক ঘটনাটা হচ্ছে, রাসেল ভাই, এই বটগাছটার পাশেই রয়েছে একটা পুরনো শ্মশান ঘাট। কারণ এই শ্মশান ঘাটের যেই দাহ করা দেহগুলো বা দাহ করা মানে শেষ কর্মটুকু এই যে নদী, যে ছোট খালটা আছে, সেই খালটার মতোই সম্পূর্ণ করা হয়। গাছের চারপাশে ছড়িয়ে আছে পুরনো পোড়া কাঠ, কয়লা আর কিছু ভাঙা মূর্তি। স্থানীয় লোকজনের মধ্যে প্রচলিত আছে, একবার কেউ এই গাছের ডাল কাটতে গিয়েছিল, আর ঠিক তখনই সেই কাটা অংশ থেকে বের হয়ে এসেছিল অঝরে রক্ত। পরে সেই লোকটাও অদ্ভুতভাবে মারা যায়। তার মরে যাওয়ার ঘটনা এখন পর্যন্ত মানুষের কাছে রহস্য হয়ে আছে। সেই ঘটনার পর থেকে আর কেউ গাছটির কোনো ক্ষতি করার সাহস পায়নি কখনোই। একদমই এত ভয়ানক একটা কুসংস্কার বলেন আর সত্য ঘটনা বলেন, যেটাই বলেন না কেন, সেটা ছড়িয়ে আছে পুরো এলাকা জুড়ে। একদিন আমার বন্ধু রফিক, জাহিদ, সাইফুল ছিল অদম্য সাহসী বন্ধু। তারা এত বেশি সাহসী, তারা এভারেস্ট জয় করার মতো সাহস রাখে। তারা তিনজনেই সবসময় একসঙ্গে সব কিছু করত। যেহেতু বর্ষাকাল, সেহেতু তারা তিনজনে প্ল্যান করলো যে আজকে রাতে তারা মাছ ধরবে। আর তাদের মাছ ধরার প্রতি আলাদা রকম একটা নেশা ছিল ছোটবেলা থেকেই। টানা কয়েকদিন বৃষ্টির কারণে আশেপাশের জমিতে হাঁটু সমান পানি জমে গিয়েছিল, আর গ্রামের মানুষজন রাতেই মাছ ধরতে বের হয়েছিল। একদিন গ্রামের আড্ডায় তারা শুনল শ্মশানের পাশের নলায় প্রচুর মাছ জমেছে। কারণ ভয়ে সেইখানে এলাকার লোক কেউ যায় না, আর সেই শ্মশান থাকার কারণে মানুষ তো আরও বেশি সেখানে যায় না। কিন্তু জাহিদ, রফিকুল এবং সাইফুল ছিল অদম্য সাহসী, যেটা আমি আপনাকে প্রথমেই বলেছি। এই কথা শোনার পর তিনজনের ভিতরে যেন অদ্ভুত রকমের উত্তেজনা কাজ শুরু করলো। কারণ তাদের ভিতরে কোনো ভয় নেই। ভয়ের কাছে তাদের নিজেদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি লাগতো। তারা ঠিক করলো আজ রাতেই তারা সেই জায়গায় যাবে মাছ মারার জন্য। তারপর মাছ মারার যেগুলো আসবাবপত্র লাগে, যেমন কোচা, লাইট, জাল, মাছ রাখার জন্য পাত্র, সব কিছুই তারা দিনের মধ্যেই রেডি করে রাখলো। রাতের খাবার শেষ করে তারা তিনজন ঠিক করলো কাউকে না বলে চুপচাপ তারা সেই জায়গাটায় যাবে। কারণ এলাকার মানুষ যদি জানতে পারে তাহলে হয়তো সবাই তাদেরকে বাধা দিবে। যেই কথা সেই কাজ। রাতে তারা হাতে মুঠো জাল, সঙ্গে ব্যাটারি লাইট নিয়ে চলল সেই যে নলা শ্মশানের দিকে। আকাশে তখন চাঁদ নেই, চারদিকে অন্ধকারে ঢাকা আকাশ, একদম মেঘলা। চাঁদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। দূরে কোথাও কোথাও কেরোসিনের আলো জ্বালা হ্যারিকেন ঝিলমিল করছে। কারণ চতুর্পাশে এখন রাত্রের বেলা মাছ মারার একটা ধুম চলছে। বর্ষাকাল, আর এই বর্ষাকালেই মাছ মারার একটা সিজন। কিন্তু শ্মশানের দিকে যতই তারা এগুচ্ছে, ততই চারদিকটা যেন নিস্তব্ধ হয়ে আসছে। কারণ সেই দিকে কোনো মানুষ ভয়ে যেতে পারে না। তারা তিনজন সাহস করেই সেদিকে যাচ্ছে, এটা আমি আপনাকে আগেই বলেছি। নলাটার ঠিক কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 10টা বেজে গেল।
চারদিকে এমন নীরবতা যেন মনে হচ্ছিল পৃথিবীতে আর কোনো মানুষ নেই, শুধু তারা তিনজনেই আছে। তাদের এরা লাগাটা স্বাভাবিক, কারণ এই শ্মশানের আশেপাশেও কেউ আসে না। তাদের কানে শুধু বাতাসের ঝাপটায় বটগাছের পাতার শব্দ শোনা যাচ্ছে। তারা বটগাছের কাছ থেকে কিছুটা দূরে নেমে মাছ ধরতে শুরু করলো। তিনজন লাইন ধরে সামনের দিকে আগাতে লাগলো। প্রতিবার তারা মাছ ধরে ধরে তাদের নিজেদের যেইটা মাছ রাখার পাত্র ছিল সেটাতে রাখতে শুরু করলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে খুব সহজেই তারা মাছগুলো ধরতে পারছে। মনে হচ্ছে মাছগুলো যেন নিজের থেকেই তাদের কাছে আসতে চাচ্ছে। প্রতিবার জাল তুললেই বেশ কয়েকটা করে মাছ উঠে আসতেছে। তিনজনেই খুব খুশি হয়ে গেল। এত সহজে তারা এত বেশি মাছ মারতে পাবে এটা জেনেই তাদের মনে উৎফুল্ল শেষ নেই। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, এই জায়গায় তো প্রতিদিন আসা উচিত, এত সহজে এত মাছ তো আমাদের আগে কোথাও পাওয়া যায়নি। তারা মাছ ধরতে মশগুল হয়ে গেল। মাছ ধরতে 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 তারা একটা সময় সেই বটগাছটার দিকে এগিয়ে যেতে লাগলো। এবার তাদের মনে হচ্ছিল গাছটার কাছাকাছি আরো বেশি মাছ। এত বেশি মাছের শব্দ তারা পাচ্ছে, মনে হচ্ছে যেন আজকে সারা রাত তারা মাছ মারতেই থাকবে। কিছুক্ষণ পর তারা একটা বাঁশ দেখতে পেল, যেটা নলার মাঝখানে গেঁথে রাখা আছে। বাঁশের মাথায় একটা লাল কাপড় বাঁধা, বাতাসে উঠছে, পাশে ছড়িয়ে আছে পোড়া কাঠ আর কয়লা। রফিকুলের মনে পড়ল কয়েকদিন আগে সে এখানে একটা লাশ পড়তে দেখেছিল। তখন একটা বাঁশ দিয়ে চিতার আগুন ঠিক করা হচ্ছিল। মনে হয়তো এই বাঁশটা সেই বাঁশটাই। সবকিছু স্বাভাবিক মনে হওয়ায় তারা আবার মাছ ধরতে শুরু করলো। হাঁটু সমান পানিতে জলে দাঁড়িয়ে তারা জাল ফেলতেছিল, আর মাঝে মাঝে সবাই মিলে হাসাহাসি করতেছিল যে এলাকার মানুষ কত বোকা, এত সহজে এত মাছ থাকতেও তারা এখানে মাছ মারতে আসে না। কিন্তু হঠাৎ করেই সবকিছু এক পলকেই বদলে গেল। একটা চাপা গর্জনের শব্দ ভেসে এলো পিছনের দিক থেকে। তিনজন একসাথে পিছনে তাকালো। অন্ধকারের ভিতর থেকে যেন কিছু একটা নড়ছে। প্রথমে তারা কিছু বুঝতে পারলো না, তারপর হঠাৎ করেই দেখতে পেল একটা বিশাল আকৃতির শিয়াল তাদের দিকে দৌড়ে আসতেছে। শিয়ালটার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল, যেন আগুনের তৈরি শিয়াল। জাহিদ ভয় পেয়ে পাশে থাকা বাঁশটা তুলে নিয়ে জোর করে আঘাত করলো সেই শিয়ালটাকে। কিন্তু যা ঘটল সেটা তারা তাদের জীবনেও কল্পনা করতে পারেনি। বাঁশটা শিয়ালের গায়ে লাগার আগেই সেটা হঠাৎ করে বাতাসে মিলে গেল। শিয়ালটাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। তিনজনের শরীর ঠান্ডা হয়ে গেল এক মুহূর্তেই। তারপর তারা লক্ষ্য করলো বটগাছের নিচে আর পাশের ঝোপের পাশে অসংখ্য জোড়া চোখ জ্বলছে, লাল বর্ণ, রক্তবর্ণ এবং ঝলঝলে আগুনের মতো চোখ। চোখগুলো স্থির হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ করেই তারা খেয়াল করলো তাদের হাতে থাকা ব্যাটারির লাইটগুলো জ্বলছে না। তারা বারবার সুইচ চাপলো, ব্যাটারিগুলো খুলে আবার লাগালো, অনেক মিকারি সুতারি করলো, কিন্তু কোনোভাবেই তাদের লাইট থেকে আলো বের হলো না। চারদিকে তখন ঘন অন্ধকার কালোয় ঢেকে গেছে। ঠিক সেই মুহূর্তে বটগাছের দিক থেকে একটা করুণ আর্তনাদ তাদের কানে ভেসে আসলো। আর্তনাদটা যেন একটা শিয়ালের ডাক। সেই ডাক যেন বুকের ভিতর কেটে গেল। সাথে সাথে চারদিক থেকে আরো অনেক শিয়ালের গর্জন শোনা গেল। শব্দগুলো ক্রমশই তাদের কাছে আসতে শুরু করলো। রফিকুল বুঝতে পারলো এখানে আর এক সেকেন্ডও দাঁড়া সম্ভব না, এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। তাদের সামনে এখন একটাই রাস্তা, নলা পার হয়ে দৌড়ে গ্রামের দিকে ফিরে যাওয়া। তিনজন একে অপরের হাত শক্ত করে ধরল, তারপর একসাথে নলার গভীর পানির দিকে ঝাঁপ দিল। পানিটা বুক সমান ঠান্ডা, কাদামাখা পানি শরীরে যেন
আটকে ধরতে চাইল, কিন্তু পিছন থেকে আসা গর্জনের শব্দ তাদেরকে থামতে দিল না। তারা প্রাণপণে নালা পার হয়ে দৌড়াতে শুরু করলো অন্ধকার মাঠের দিকে। কিন্তু অন্ধকার এত বেশি ঘন ছিল যে কে কোন দিকে দৌড়াচ্ছে কেউ বুঝতেই পারছে না। একটা সময় রফিকুল বুঝতে পারল তার হাত দুটো ফাঁকা, দুই হাতের দুই বন্ধু কোথাও নেই। সে একা হয়ে গেছে, চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূর থেকে ভেসে আসছে সেই শিয়ালের গর্জন। মনে হচ্ছিল অন্ধকারের ভিতর থেকে অসংখ্য চোখ তাকে অনুসরণ করছে। তার বুকের ভেতর ধরপর যেন আরো বের হয়েই যাচ্ছে। সে থামল না, সাহস পেল, সাহস পাচ্ছে না যে সামনে যাবে, কারণ সে বুঝে গেছে এই রাত এখনো শেষ হয়নি। এটাই সেই রাত ছিল যেই রাতের শুরু এখনো শেষ হচ্ছে না। রফিকুল একটা সময় দৌড়াতে দৌড়াতে তার বাড়ি পৌঁছে গেল। বাড়িতে গিয়ে দেখে তাদের বাড়ির দরজা সব বদ্ধ। সে যে চিৎকার করবে সেটা চিৎকার করার শব্দও তার মুখ থেকে বের হচ্ছে না। সে বাড়ির উঠানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে যখন তার চোখ খুললে দেখে তার পরিচিত আশেপাশের লোকজন তাকে দেখছে আর জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে, এবং যেই কথা সেই কাজ। তার বন্ধুদের সাথে ঠিক একই ঘটনা ঘটেছে। সবাই তাদেরকে দোষারোপ করে যেই পুকুরে তোমাদেরকে যাইতে নিষেধ করা হয়েছিল তোমরা সেই পুকুরেই কেন গেলে। এরপর থেকে সেই শ্মশানের নলাটা চিরতরে বদ্ধ করে দেওয়া হয়। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। এটা একটা মেয়ের ঘটনা যেটা আমি আজ সবার সাথে শেয়ার করব। মেয়েটির বর্তমান পরিস্থিতি বলবো সবার সাথে। এবং এই মেয়েটা থাকতে হচ্ছে ঢাকার অদূরে ময়মনসিংহে। বাবা সরকারি চাকরি ছিল, তার কারণে ময়মনসিংহে থাকতে হতো। তো যে জায়গায় বাসা ছিল ভালুকার ভেতরেই পড়ে। এটা আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগের ঘটনা, 1990 সালের দিকে হবে। সপরিবারে মেয়েটির নাম হাফিজা, আমি হাফিজা নাম দিচ্ছি, ময়মনসিংহে সরকারি কর্মকর্তাদের বাড়িতে ওঠে। বাড়িটির চারপাশে গাছগাছালি ছিল। এমন না খুবই যে হন্টেড বা ভয়ের কিছু, তা না, ফাঁকা ফাঁকা, এবং আশেপাশের ভিউ ছিল খুবই সুন্দর। বিকেলে উঠোনে বসে দিব্যি সময় কাটানোর মতো জায়গা আর কি। জায়গাটা ছিল পুরো পরিবারের বেশ পছন্দ হয়ে যায়। এবং সরকারি চাকরি করতো দেখে বাসার ভেতরে একজন বাবুর্চি, একজন মালি এবং একজন দারোয়ান থাকতো 24 ঘন্টা। গাছে ছিল অনেক আম। আগে যারা ছিল তারা বাসার যত্নটা নিত না বলেই বাসায় থাকতো না। এরকম অবস্থা তারা বাসার ভেতরে যে দেখে। বাবুর্চিরাও তারা ওঠার পর আসে, কিন্তু সবার মধ্যে কেমন যেন এক ধরনের আতঙ্ক থাকতো সবসময়, এবং সেটা শুরু থেকেই পরিলক্ষিত হতে থাকে। তো গভর্নমেন্ট অফিসার ভয়ে হয়তো এরকম করে, ধরে না গভর্নমেন্ট অফিসার ভয় হয়তো এরকম করে, কিন্তু ওই বাসা পরিষ্কার করতে প্রায় 2 দিন লেগে যায়। তখন ওই বাসাতে শুধু হাফিজা, তার মা রেনু এবং বাবা থাকা শুরু করলেন। ঘটনার দিন প্রচন্ড মেঘ সকাল থেকেই দেখা যায়, এবং গুড়ি গুড়ি বৃষ্টি কয়েকবার হলেও রাতের বেলা অনেক বাতাস হতে থাকে। মনে হচ্ছিল গাছগুলো এখনই উপরে পড়বে। এবং মেয়েটার বৃষ্টি খুবই পছন্দ। ওই বাসায় একটা কাজের বুয়া ছিল। রাতের বেলা ওই বুয়াকে সজাগ করে প্ল্যান করে আম পেরে নিয়ে আসবে ঘরে, এরকম একটা প্ল্যান করে হাফিজা। রাত তখন প্রায় 12টার বেশি। অত রাত তো তখন মধ্যরাতে ধরা চলে। বৃষ্টি বেশ জোরে নেমে গেছে। মেয়েটা বুয়াকে বলল, আপনি গেটে দাঁড়ান, আমি আম পেরে নিয়ে আসি। উনি এক দৌড়ে বাড়ির ঠিক পশ্চিম দিকের গাছের নিচে যেতেই তার দম সারা শরীর সব আটকে আসতে থাকে, এবং সাথে সাথে তিনি পড়ে যান। বুয়াটাকে দরজা থেকে আবঝালোয় দেখতে পান সে পিছলে পড়ে গেছে। এক চিৎকারে বুয়া এগিয়ে যায় এবং বাবা মা সব সজাগ হয়ে যায়। ইলেকট্রিসিটি তখন ওই এরিয়াতে ছিল না। ওই বৃষ্টির মাঝে অনেক রাত করে বাড়ির দারোয়ান সাহায্য নিয়ে ডক্টর নিয়ে আসেন, কারণ লোকটি নিজেও জানতো না ডক্টর কোথায় পাওয়া যাবে। তিনি ডক্টরকে নিয়ে আসার পর দেখা গেল ডিফারেন্ট জায়গায় ছিলার দাগ, সারা শরীরে আঁচড় দিয়ে কে যেন রেখেছে। আঁচড় যেন একটি না, পুরো শরীর জুড়ে মেয়েটিকে কে জানি খামচেছে। ঘুম ভাঙার পর থেকে সারা শরীরে আতঙ্ক শুরু হয়ে যায় মেয়েটি সবাইকে কিছু না বললেও মাকে সব ঘটনা বলে।
ওদিন রাতে মেয়েটি যখন গাছের কাছে যায়, তখন দেখে গাছটির নিচে একটা মেয়ে দাঁড়িয়েছিল এবং একটা মেয়ে তার গলায় কামড় দিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং দুইজনের ফেস দেখতে একই রকম, মানে একজন একজনের গলা মাংস কামড়াচ্ছে আর কি। উনি যখন জিজ্ঞেস করলো যে একই রকম ফেস কিভাবে দেখলেন, তখন তিনি বললেন বিদ্যুৎ কম চমকাচ্ছিল আর এটা ক্লিয়ার পরিষ্কার দেখা গেছে। বুয়া মেয়ে কিন্তু মেয়েটিকে অজ্ঞান হতে দেখে, কিন্তু কোনো মেয়েকে ওখানে দেখে নাই। ওই দিন ঘটনা মা শুনবার পর বেশ ভয় পেয়ে যায়, মেয়েটির বাবাও ভয় পায়। ওই বাসায় সিকিউরিটি জোরদার করা হয়, 2 জন দারোয়ান আর ঘরের গেটে 1 জন দারোয়ান, 3 জনকে রাখেন ওর বাবা। মেয়েটার সাথে কয়েকদিন তার মা ঘুমালেও পরে মেয়েটা নর্মাল হয়ে যায়, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগের হিলিং এর কোনো খবর নেই, আঁচড়গুলো সব পিঠের দিকে। এটা হচ্ছে ঈদের আগের দিনের ঘটনা। রাত তখন প্রায় 2টা কি 3টা বাজে। সঠিক সময়টা বলতে পারছি না, কারণ কাহিনীটা বেশ পুরনো। এরকম কাহিনী আসলে পাওয়া মুশকিল। গভীর রাতে ওর নাম নিয়ে ডাকতে থাকে কয়েকজনের সাউন্ড পাওয়া যায়। মনে হচ্ছিল পরিষ্কার মেয়েটির দাদা ডাকছে। পরের দিন ঈদ, দাদার এরকম সাউন্ড ঘুমের মধ্যে স্পষ্ট শুনে মেয়েটা 1 লাফ উঠে যায়, কিন্তু তো সাউন্ড ভেসে আসতে দেখা যায়, কিন্তু দাদার না, এখন ভয়েসটি চেঞ্জ হয়ে বড় চাচার হয়ে যায়। হাফিজা আপুর স্পষ্ট মনে আছে ডাকগুলো এরকম যে কইরে মা দেখ তোর জন্য পুতুল কিনে নিয়ে আসছি। সে খাটের মধ্য থেকে ভয়েস যে চেঞ্জ হচ্ছে খুব শুনতে পাচ্ছে। বুয়া ঘুমাচ্ছিল ফ্লোরে। কাঁথাটি মুড়ু দিয়ে তিনি আবারও চেষ্টা করলো শুনতে, কোনো সাউন্ড পেল না। মনে হতে থাকলো শব্দ নাই। তিনি আবার কাঁথা সরালেন এবং ডাক শোনার জন্য বারবার চেষ্টা করলেন। এবার ওর ফুপ্পি ডাকছে, ওই রে মা তোর জন্য জামা এনেছি। একের পর এক ডিফারেন্ট ভয়েসের ডাক। বুয়া যে মেঝেতে শুয়ে থাকে, বুয়াটিও নেই। হঠাৎ করে দেখলো। হাফিজাবু তখন চিন্তা করতে থাকে চিৎকার করবে কিনা, চিৎকার করলে কি হবে বুঝতে পারছে না। আবার অন্ধকারে বাবা মা রুমেও যেতে পারছে না। মেয়েটি ঘুমাবার চিন্তা করলেও ভয় পাচ্ছে না। এক ফাঁকে ডাক দিয়ে ফেললো, কিন্তু কারো কোনো শব্দ নেই। হারিকেন জ্বালালো। হারিকেনের আলো আস্তে আস্তে এগুলো হারিকেনের আলো নিয়ে এগিয়ে মা বাবা রুমে যাবে, এমন সময় বাসার রুম পার হতেই তিনি দেখেন বুয়া মেঝেতে শুয়ে পড়ে আছে। বুয়ার মাথাটি দেখা যাচ্ছে না, আর পাশে একটি নার পেঁচানো অবস্থা বাচ্চা। তিনি এক দৌড়ে তার মার রুমে যেয়ে ধাক্কা দিতে থাকে। বাবা মা দরজা খুললেও মেয়েকে দরজার কাছে পড়া অবস্থায় পায়। পরের দিন ডক্টর বললেন হসপিটালে নিয়ে যেতে। হসপিটালে যখন জ্ঞান ফেরে তখন সব ঘটনা বলেন হাফিজা তার বাবা মাকে। বাবা মা অবাক হয়ে যায়। ডক্টর তার বাম পাকে প্যারালাইজ ঘোষণা করেন। এটা নিয়ে দুঃখের অন্ত নেই। বাসায় ফেরার পর বুয়ার কথা মনে পড়ে এবং সাথে সাথে বুয়াকে ওই দিনের রাত থেকে পাওয়া যায় নাই। এত স্ট্রেসের মাঝেও বুয়ার কথা কথা তিনি ভুলতে পারছিলেন না। বাসার দারোয়ানকে জিজ্ঞেস করে আমাদের বাসায় যে বুয়া ছিল উনি কই? দারোয়ান বলে বাসায় তো কখনো কোনো বুয়াকে দেখি নাই ম্যাডাম। সবাই স্তব্ধ এবং বিস্মিত। এরপরে তারা আর বিন্দু মাত্র ওই বাসায় আর থাকলেন না। রিসেন্টলি তিনি হাঁটতে পারেন, তাও অল্প, কিন্তু আগের থেকে অনেক বেটার। তারপর তাকে ক্রাউচ ইউজ করতে হয়, কিন্তু এই ডিজাস্টারের ড্যামেজটা তাকে সারা জীবন পোহাতে হচ্ছে। স্টিল তার বিয়ে হয়নি এবং স্টিল তিনি আগের মতোই আছেন। এইটাই ছিল আমার ঘটনা। ঘটনাটির সময় ছিল 2010 সাল। তখন এই সাইমাল রাজি ক্লাস 1-এ পড়ত। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন ওই প্রেক্ষিতে বিষয়গুলো তার বেশ কিছু বিষয় আফসা মনে ছিল, এবং যখন সে বড় হয়েছে বিষয়টি আরো বোঝা শিখেছে, তখন বিষয়টি উনি আরো সুন্দর করে গুছিয়ে নিজের মনের মধ্যে রেখেছিলেন এবং সেটি আমাকে বলেছেন। চলে যাই ঘটনাতে। গাজীপুর জেলার মৌচাক ইউনিয়নের সুরিচলা গ্রাম। সেখানে আলহেরা একাডেমি স্কুলে লেখাপড়া করতেন সাইমাল রাজি। ওই স্কুলের মালিকের ছোট্ট একটি কলোনির মতো এরিয়া ছিল, সেখানে বেশ কিছু মানুষ বাসায় থাকতেন। তো এই সাইমাল রাজির বাবার নাম ছিল ইয়াসিন আহমেদ। উনি জিসকা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব। তো উনি, ওনার স্ত্রী এবং সাইমাল রাজি, মানে সাইমাল রাজির মা বাবা সহ সাইমাল রাজিরা ওই স্কুলের মালিকের ওই ছোট যে কলোনি ছিল সেই কলোনির একটি বাসা ভাড়া করে সেখানে থাকে।
ওই বাসার ওয়াশরুম এবং বারান্দাটা এটা অ্যাটাচ ছিল। খুব ভালোই চলছিল। প্রথম ৬ মাস কোনো সমস্যা ছিল না। একদম স্মুথলি এই ৬ মাস তারা বসবাস করছিল। ৬ মাস পর থেকেই অদ্ভুত একটি সমস্যা ফেস করেন এই সাইমাল রাজির আম্মা। সেটি হচ্ছে, এক রাত্রে তারা যখন লাইট অফ করে শুয়ে পড়েছে, তখনও আসলে ওইভাবে কেউ ঘুমিয়ে যান নাই, খুব বেশি রাত। হঠাৎ সাইমাল রাজির আম্মা উনি ফিল করলেন মশারির ভেতর দিয়ে কেউ ওনার হাতে টাচ করল। শুরুতে উনি মনে করেছিলেন এটা হয়তোবা মনের ভুল। বেশ কিছু সময় পর আবারও তার মনে হলো মশারির ভেতর দিয়ে কেউ তার শরীরে, বিশেষ করে হাতে টাচ করল। উনি চিন্তা করলেন কি ব্যাপার, ঘরের মধ্যে তো অন্য কোনো মানুষ নেই, ঠিক মানুষের মতো করে শরীরে টাচ করা, এটা কে করছে? প্রথম দিন আসলে উনি কাউকে সেভাবে কিছু বলেন। দ্বিতীয় দিন একই ঘটনা ঘটে। তৃতীয় দিন যখন এই ঘটনাটি ঘটে, তখন উনি ওনার হাজব্যান্ডকে বলেন, এই ওঠো তো, দেখো তো এই ঘরের মধ্যে কেউ আছে কিনা। তখন ওনার হাজব্যান্ড মানে সাইমাল রাজির বাবা বলেন, না এখন এই ঘরের মধ্যে কে থাকবে, কেউ তো নাই এখানে। বলে তারপর লাইটটা জ্বালাও, দেখো খাটের নিচে বা আশেপাশে কেউ আছে। তখন তিনি লাইট জ্বালান, খাটের নিচে আশেপাশে তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব তিনি দেখতে পান না। শুধু মানুষ কেন, কোনো বেড়াল বা এই টাইপের কিছুও যদি থাকতো, সেটিরও কোনো অস্তিত্ব দেখতে পান না। তখন তিনি বলেন যে তোমার হয়তো বা ভুল হচ্ছে বা মনের ভুল হচ্ছে, এরকম কিছু না, বা এরকম কিছু নেই ঘরের মধ্যে। আবারও তিনি লাইট বন্ধ করে শুয়ে পড়েন। লাইট বন্ধ করার পর আবার একই ঘটনা ঘটে। সাইমাল রাজির মায়ের হাতে মশারির ভিতর থেকে কেউ টাচ করে। তিনি ঘুমাতে পারছিলেন এই উৎপাতের কারণে। এভাবে প্রতিনিয়ত সমস্যা হচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ঘটনাটি শুধু ওনার সাথেই ঘটছিল, তার মানে সাইমাল রাজির মায়ের সঙ্গেই ঘটছিল। সাইমাল রাজির বাবা ইয়াসিন আহমেদের সাথেও ঘটছিল না, আর সাইমাল রাজির সাথেও ঘটছিল। এক রাত্রে আগের সকল রেকর্ড ভেঙে দিয়ে মারাত্মক একটি ঘটনা ঘটেছে। ওই রাত্রে যখনই লাইট বন্ধ করে সবাই শুয়ে পড়েছে, তখনও কেউ ঘুমায়নি, তখন মশারির ভেতর থেকে এবার আর কেউ টাচ করে নাই, এবার সজোরে হাতে আঁচড় দিয়ে বসে। সাইমাল রাজির মা ধর্মর করে উঠে বসে, কি ব্যাপার, শরীরে এত জোরে আঁচড় কে দিল? তখন সাইমাল রাজির বাবাকে বলে, এই দেখো, ওঠো, নিশ্চয়ই এই ঘরে কেউ আছে, এটা আমার মনের ভুল না, আমার শরীরে জোরে আঁচড় দিয়েছে, তুমি লাইট জ্বালাও, দেখো কে। সাইমাল রাজির বাবা লাইট জ্বালান, আবারও উনি তন্ন তন্ন করে ঘরের মধ্যে খোঁজেন, কাউকে দেখেন। লাইট বন্ধ করে আবারও যখন শুয়েছে, সাথে সাথে আবারও একই রকম ভাবে বা এর থেকেও জোরে সাইমাল রাজির মায়ের হাতে আঁচড় দেয়। সাইমাল রাজির মা আবারও চিৎকার করে ওঠে। সাইমাল রাজির বাবা উঠে লাইট জ্বালায়, আবারও খুঁজে, কিন্তু এবারও কাউকে পায়। আবারও লাইট বন্ধ করে শুয়ে পড়ে, আবারও একই সমস্যা। সাইমাল রাজির মা উঠে বসেন এবং তার হাজবেন্ডকে বলেন যে এভাবে আর চলতে পারে, এভাবে ঘুমানো যায় না, আমি আর পারছি না। তখন যেটি করা হয় সেটি হচ্ছে, সাইমাল রাজির মা উনি বিছানার ঠিক মাঝখানে চলে আসেন। সাইমাল রাজি তো ছোট মানুষ, উনি ক্লাস 1-এ পড়তো তখন তাকে বিছানার এক পাশে দেয়া হয় এবং সাইমাল রাজির বাবা বিছানার এক পাশে, মানে ঠিক মাঝখানে সাইমাল রাজির মা শুয়ে পড়েন, যাতে করে
ওই মশারির এক পাশ থেকে তার শরীরে কেউ আঁচড় দিতে না পারে। যখনই উনি মাঝখানে শুয়েছেন এবং একটু ঘুম ঘুম আসছে সবার, হঠাৎ সাইমাল রাজির মা ফিল করেন কেউ তার বুকের উপরে এত জোরে চাপ দিয়েছে যে তার দম বন্ধ হয়ে গেছে। সে আর শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে তিনি এখনই মারা যাবেন। অনেক কষ্টে উনি শ্বাস নিতে সক্ষম হন এবং তার হাজবেন্ডকে আবারও ডেকে তোলেন এবং বলেন, আমার বুকে প্রচন্ড জোরে কেউ একজন চাপ দিয়েছে, আমি মারাই যাচ্ছিলাম, তুমি লাইট জ্বালাও। লাইট জ্বালানোর পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে এবং উনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকেন। ওই রাত্রে কেউই আর ঘুমাতে পারেন। সকাল হতে না হতেই সাইমাল রাজির মা তার নানা বাড়িতে ফোন করে। সাইমাল রাজির নানা বাড়ি ছিল সাভারের যে বাইপাইলটা আছে, এই বাইপাইলের পাশে গাদিরচর নামক একটা গ্রাম আছে। এই গাদিরচরেই এই সাইমাল রাজির নানা বাড়ি। সকালবেলায় সাইমাল রাজির মা তার বাবা মানে তার সাইমাল রাজির নানাকে ফোন করেন, ফোন করে পুরো বিষয়টা খুলে বলেন। সাইমাল রাজির নানা তিনি বিষয়টা শোনেন এবং বুঝতে পারেন। তিনি বলেন যে তোমরা শুক্রবারে বাড়িতে চলে আসো, আমি দেখি বিষয়টা কি করা যায়, কিভাবে সমাধান করা যায়। ওই গ্রামে সবুর কবিরাজ নামে একজন কবিরাজ ছিলেন, খুব ভালো একজন কবিরাজ, যিনি এখনো জীবিত আছেন। তো তার কাছে নিয়ে যান। সবুর কবিরাজের কাছে একটা জিন আসে বিভিন্ন ট্রিটমেন্ট রিলেটেড কাজ। সবুর কবিরাজ বলেন, রবিবার দিবাগত রাত 12:15 আপনারা আসবেন, আমি আমার জিনের সাথে আপনাদের কথা বলি। তো সাইমাল রাজি ছোট মানুষ ছিলেন, তিনিও গিয়েছিলেন। তিনি, তার মা, তার বাবা, তারপরে তার খালামণি, তার খালু, এরকম, তারপর তার নানু, এরকম প্রায় 7-8 জন আত্মীয় স্বজন মিলে ওই বাড়িতে যান। যাওয়ার পর তারা ঘরের মধ্যে বসেন এবং ঘরের মধ্যে বসার পর ওই যে সবুর কবিরাজ উনি সবাইকে আল্লাহ আল্লাহ জিকির করতে বললেন এবং বলেন যে এই অবস্থাতেই তার সেই জিন এখানে হাজির হবে। জিকির যখন করা হচ্ছিল তখন সাইমাল্লাজি তো উনি তো ছোট মানুষ ছিলেন, তখনই উনি বুঝতে পারছিলেন, মনে হচ্ছিল আশেপাশে প্রচন্ড জোরে ঝড় হচ্ছে। ওই বাড়ির আশেপাশে ঝড় হচ্ছে এবং এর একটু পরপরই মনে হচ্ছিল ঘরের মধ্যে যে কাচের একটি শোকেস আছে এবং শোকেসের মধ্যে আরো কিছু কাচের থালবাটি বা এই টাইপের জিনিস ছিল, মনে হচ্ছে সেগুলো চুরমার করে কেউ ভেঙে ফেলছে। উনি খুব ভয় পাচ্ছিলেন যে কি হবে। কিছু সময় পর হঠাৎ এই কাচের যে চুরমার শব্দ সেটিও থেমে যায় এবং হঠাৎ একটি শব্দ ভেসে ওঠে, আসসালামু আলাইকুম। মানে ওই জিন হাজির হয়ে সবাইকে সালাম এবং এরপরে জিজ্ঞেস করে যে তোমাদের কি সমস্যা বলো। তখন এই সাইমাল রাজির যিনি নানু, তিনি ওই জিনের কাছে সব বিষয় খুলে বলেন। তো জিন কিছুক্ষণ চুপ থাকার পরে বলেন যে আসলে যেই বাড়িতে এরা রয়েছে, এখানে যে ওয়াশরুমটা রয়েছে, এই ওয়াশরুমের মধ্যে খুবই শক্তিশালী একটি জিন রয়েছে, যে এই ঘরের মধ্যে যারা থাকবে তার ক্ষতি করতে চায় এবং এই যা ঘটছে এগুলো সব ওই জিনেরই, দুষ্টু জিনেরই কাজ। কিন্তু সে এতটা শক্তিশালী যে আমার পক্ষে সম্ভব নয় তাকে সেখান থেকে সরিয়ে ফেলা। আমি এখান থেকে চলে যাওয়ার পর আপনারা এই ঘরের মধ্যে 4টি কাগজ দেখতে পাবেন, কিন্তু এই 4টি কাগজ ভাঁজ করা আছে, কেউ এটা খুলবেন না। এটি 4টা তাবিজে ভরে ওই ঘরে রেখে দেবেন, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কিন্তু এটি একটি মানে টেম্পোরারি একটা সমাধান, কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানটা হচ্ছে ওই ঘর থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে হবে, মানে অন্য বাসায় চলে যেতে হবে, কারণ ওই জিনটা খুবই শক্তিশালী, তার সঙ্গে পেরে ওঠা অনেক কঠিন। সত্যি যখন ওই জিনটি ঘর থেকে চলে যায়
ঘরের লাইট জ্বালানো হয়, কারণ ঘরটি তখন অন্ধকার ছিল। লাইট জ্বালানো হয়, লাইট জ্বালানোর পরে ঘরের মধ্যে 4টি ভাঁজ করা কাগজ পাওয়া যায়। যেহেতু খোলা নিষেধ ছিল, এই জন্য তারা এটা খোলে না। সাইম আল্লাজির মা 4টা তাবিজের মধ্যে এই 4টা কাগজ ভরে ঘরের চারদিকে উনি টানিয়ে দেন। কিছুদিন সমস্যা হয় না, এরপর আবার মনে হচ্ছিল কিছু সমস্যা হচ্ছে, কিন্তু এর মধ্যেই তারা একটা নতুন বাড়ি ঠিক করে যেখানে তারা চলে যাবেন। তো যখন তারা চলে যাবেন, সব মালপত্র নেওয়া শেষ, তখন সাইম আল্লাজির মা চিন্তা করছে যে আসলে সব তো মালপত্র নেওয়া হয়ে গেছে, এই যে তাবিজ 4টি ঝুলিয়ে রেখেছি তো খোলা নিষেধ ছিল, এখন তো চলেই যাচ্ছে, এখন খুলে দেখি তো আসলে ওর মধ্যে কি লেখা ছিল বা কি আছে। তখন কৌতূহলী হয়ে যখন ওই তাবিজের মুখ থেকে মোম সরান, অদ্ভুত ব্যাপার দেখে যে এই তাবিজের উপরের অংশ ঠিকই ছিল, দেখে বোঝার উপায় নাই যে ভেতরে কিছুই নেই। তার মানে হচ্ছে তাবিজের ভেতর থেকে ওই যে কাগজ, ওই কাগজ সরিয়ে ফেলেছে সেই দুষ্টু জিন। 4টা তাবিজেই একই রকম, 4টা তাবিজের মধ্যে কিচ্ছু নেই, সব সরিয়ে ফেলেছে। এই ঘটনাটি যখন সাইম আল্লাজির মা তার নানুকে জানান, তার নানু আবার সেই সবুর কবিরাজের কাছে যান। সবুর কবিরাজ তার জিন হাজির করেন এবং জিন তখন বলে, আমি তো বলেইছিলাম যে অনেক শক্তিশালী, আমার থেকেও শক্তিশালী, ওর উপরে কাজ করা খুব কঠিন, তাই তো একটা টেম্পোরারি সমাধান দিয়েছিলাম, অস্থায়ী সমাধান। তোমরা দ্রুত বাসা চেঞ্জ করো, এছাড়া আর কোনো উপায় নেই। ওনারা বাসা চেঞ্জ করে একটি নতুন ঠিকানায় ওঠেন, নতুন বাড়িতে ওঠেন। এই বাড়িতে ওঠার পর অদ্ভুত আরেকটি সমস্যা ওনারা ফেস করতে থাকে। ওই বাড়িতে একটি ঢেকি ছিল। গভীর রাত্রে কে যেন ওই ঢেকির উপর পা দিয়ে ধান ভানত, ঢেকির কচকচ শব্দ হতো, কিছু সময় হতো, তারপর থেমে যেত। তারা যখন উঠে দেখতে যেত যে ঢেকিতে কে পা দিয়ে ঢেকিটা চালাচ্ছে, গিয়ে দেখতো যে না, ঢেকি ঢেকির মতোই আছে, কোনো শব্দ নেই। তাহলে কে এই ঢেকিটি চালায়? যখন এই সমস্যাটা ওই বাড়িতে ওনারা ফেস করা শুরু করলেন, তখন সেখান থেকেও তারা চলে যান। কিন্তু ইতোমধ্যে তারা নিজেদের একটি বাড়ি তৈরি করে ফেলেছেন, সেইখানে তারা উঠে যান। সবুর কবিরাজের সাথে থাকা ওই জিন সাইম আল্লাজির মাকে বলেছিল যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকো, তাহলে ওই দুষ্টু জিন আর কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাইম আল্লাজির মা 5 ওয়াক্ত নামাজ শুরু করেন, এখন পর্যন্ত তিনি সেটা কন্টিনিউ করছেন। এবং সাইম আল্লাজি আমাকে বলেছেন যে এরপর থেকে আজ অবধি আর কোনো সমস্যা তার মায়ের সঙ্গে হয়নি। সাইম আল্লাজি আমাকে এটাও বলেছে যে ওই যেই বাড়িতে তারা একসময় থাকতেন, এখনো সেই বাড়িতে মানুষ থাকে, কিন্তু তাদের সঙ্গে কোনো ঘটনা ঘটছে কিনা এই বিষয়ে সাইম আল্লাজি কোনো তথ্য নিতে পারেননি। এটা বেশ 70 দশকের একটি কাহিনী এবং খুব দুরন্ত টাইপের মানুষ ছিলেন রতন। তিনি আসলে পড়াশোনায় তার মন একদমই ছিল না। তিনি খুব এলেবেলে জীবনযাপন করতেন, বাইরে ঘুরতেন, আরো অনেক কিছু। এবং এই কারণে যেটা হয়, তার পরিবারের সাথে তার একটা খুব সম্পর্ক ঠিক মতো গড়ে ওঠে না, বেশ সমস্যার সৃষ্টি হয় তার বাবার সাথে। এবং এই কারণে জামির নানা রতনকে জামির মামাকে বাসা থেকে বের করে দেন। এবং রতন বাসা থেকে বের হয়ে যে প্রচন্ড বাবার সাথে খুব ক্ষোভ দেখান এবং তিনি চেষ্টা করেন সাস্টেইন করতে সেখানে, এবং বেশ কিছু সাস্টেইন করার পর তিনি আসলে পারেন না এবং তিনি সেখান থেকে ঢাকায় চলে আসেন। এবং ঢাকায় যে চলে আসেন, তিনি আসলে স্পেসিফিকলি তখনও জানতেন না ঢাকায় উনি কোথায় উঠবেন, কি করবেন। তো তার এক বন্ধুর মামা ছিল, সেখানে সে চলে আসেন বন্ধুর মামার কাছে এবং এসে তিনি দেখা করেন, বলেন যে আমি তো এরকম একটু সমস্যায় পড়ে চলে আসছি, আমি চাচ্ছি যে জব ম্যানেজ করতে বা সামথিং।
তো ওনার বন্ধুর মামা ওনার সাথে কথা বলে ওনাকে বলেন যে আসলে তোমাকে তো জব দেওয়া সম্ভব না, তোমার স্ট্যাটাসের সাথে আসলে কোনো জব মিলবে না আর কি। তোমার যে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড বা তুমি যতটুকু পড়াশোনা করেছো সেই অনুযায়ী তোমার স্ট্যাটাসে আমি তোমাকে একটা জব দিতে পারবো না। আর এখন বেশ ক্রাইসিস মোমেন্ট, এরকম সময় তো জব টব হয়ও না। যাই হোক, তো উনি খুব রিকোয়েস্ট করেন যে মামা আমি চলে আসছি, আমাকে এখানে সার্ভাইভ করতে হবে কোনোভাবে। তো মামা জিজ্ঞেস করে তুমি কি থাকার জায়গা ম্যানেজ করেছো? বলে যে না, আমার থাকার জায়গা নেই। তো বাস তুমি তো চলে আসছো, বাট তোমার একটা থাকার জায়গাও নেই, তুমি কি করবা? তো তো মামা বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি সেটা। তো তোমাকে আজকে তুমি এখানে খাওয়া দাওয়া করো, আমি বিকালের দিকে তোমাকে একজনকে দিয়ে একটা বাসা পাঠাচ্ছি, সেখানে যে থাকো। সেটা হচ্ছে তাদেরই কোন এক আত্মীয়র বাসা আর কি। তো বলে যে ঠিক আছে। তো দুপুরের পরে সেই যে মামা তিনি রতনকে মানে জামির মামাকে আরেকজন মানুষ দিয়ে পাঠান একটা জায়গায়। তো ঢাকারই একটা রিমোট এলাকা, তখনকার সময় বেশ 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 রিমোট ছিল, কাজ ওই জায়গাগুলোতে আসলে বিদ্যুতেরও ব্যবস্থা ঠিক মতো ছিল না। তো এরকমই একটা জায়গায় ঢাকারই একটা অংশে তাকে পাঠায় তিনি আর কি, তার বন্ধুর মামা যায়। তো সে যখন যায় যে দেখে যে বেশ রিমোট এলাকা, ঢাকার মধ্যে হলেও বেশ রিমোট এলাকা, এবং তাকে যে জায়গাটা নিয়ে যায় সেটা হচ্ছে বেশ ফাঁকা একটা জায়গা। এবং ফাঁকা জায়গা বলতে যে মানে বেশ মানে বাড়ি ঘরগুলো বেশ দূরে দূরে, এবং যে বাড়িটার সামনে নিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে একটা আপনার টিনের বাড়ি আর কি। টিনের বাড়ি, ছাদটাও টিনের, এবং আশেপাশে বেড়া দেওয়া, দেয়ালটা হচ্ছে বেড়া দিয়ে দেয়াল দেওয়া। আর ওই বাসার ভেতরে ওনাকে ঢোকায় দেখে যে বাসার সামনে আবার একটা তাল গাছ আছে, বড় একটা তাল গাছ। তো একটু অস্বস্তি ফিল করে, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কি, মানে আলো নিভে যাচ্ছে চারিপাশে, এবং ওই এলাকার মধ্যে কোনো লাইট পোস্ট নাই। দূর থেকে দেখা যাচ্ছে অন্য বাসাতে আলো জ্বলছে, এবং এরকম একটা অবস্থা। তো রতন জিজ্ঞেস করে যে এখানে এরা আমার নিয়ে আসছেনটা কোথায়? বলে যে এটা হচ্ছে আপনি যার কাছে আসছেন তার মানে তারই এক মামা বা সামথিং এর বাড়ি, যেখানে এখন কেউ থাকে না, এবং এই জায়গাটা আসলে বেশ পতিত। তো মানে এখানে কেউ থাকে না, আপনাকে আমি নিয়ে যাই, আপনাকে রুমটা খুলে দিই, আপনি ওখানে ভিতরে থাকবেন, এবং ওখানেই এটা ছাড়া আসলে আমাদের কাছে আসলে অপশন নাই এখন, উনি বলছে আপনাকে এখানে থাকতে। তো যাই হোক, তো নিয়ে যায় তাকে ওইখানে, যে রতনকে নিয়ে সে রুমটা খুলে দেয় আর কি। তো রুমটা খুলে যখন দেয় তখন রতন দেখে যে বাসার ভেতরটা কেমন জানি আর কি, একটা কেমন জানি তার কাছে লাগে প্রথমেই। তো ঢুকে দেখে যে অন্ধকারের মধ্যে কিছু করার নাই, টিনের ঘর, ভেতরে ঢুকছে উনি, এবং ঢুকে দেখে যে মানে মাটিটা মানে ফ্লোর যেটা সেটা মাটির ফ্লোর, মাটি ওটাকে মানে আর কি মাটি লেপে তৈরি করা আর কি। এবং রুমের ভেতরে একটা চৌকি আছে রুমের ভেতরে, এবং এরকমই আর কি রুমটা বেশ অন্ধকার হয়ে গেছে ভিতরে। তো তার যে যিনি তাকে নিয়ে আসছেন আর কি, তার মামা যাকে যে পাঠাইছেন তাকে, সে বলে আমাকে এখনই যেতে হবে, এখানে যেতে হবে, আপনি থাকেন, দেখেন কি করা যায়। আর আপনি পারলে এক কাজ করেন, আপনি আমার সাথে হেঁটে আসেন, এসে ওই মোড়ের থেকে এই গুলির যে মোড় সেই জায়গার থেকে আপনি ওই দোকান থেকে মোমবাতি কিনে নিয়ে আসেন। তো বলে আচ্ছা চলেন। তো রতন তার সাথে রওনা দেয় এবং হেঁটে হেঁটে যাচ্ছে, এবং তারা যে যাচ্ছে দেখছে যে ওই বাসার থেকে আরেকটা বাসার দূরত্ব বেশ অনেক দূর, এবং এর মাঝখানে প্লট গুলো খালি, মানে প্লটের মতো পড়ে আছে, বাট প্লট ঠিক বলা যাবে না, এখনকার দিনে সাজানো গোছানো প্লটের মতো না, মানে বোঝা যাচ্ছে জায়গা, মানে মানে ওখানে একটা কারো জায়গা আর কি ওই জায়গাগুলো। এবং তার ওই পাশে কিছু ডোবা আছে, এবং ডোবাগুলোর মধ্যে কচুরিপানা এরকম আর কি। তো যাই হোক, পার হয়ে ওই জায়গাগুলোতে যাচ্ছে, এবং অন্ধকার হয়ে গেছে, তখন অলরেডি অন্ধকার। ওই এলাকার মধ্যে, ওই জায়গাটুকুর মধ্যে কোনো ল্যাম্পোস্ট ছিল না। এখানে যাচ্ছে, তো তখন কলিগ বলে যে আপনার একটা কথা বলি, আপনি একটু এখানে যখন থাকবেন ভয় পেন না, হ্যাঁ। এখানে অনেকে বলে যে, অনেকে এই জায়গা সম্বন্ধে একটা কথা আছে যে আপনি যে বাসাটা উঠছেন এই বাসাটা অনেকে বলে যে এইটা হচ্ছে পিশাচের বাসা, পিশাচ আছে এখানে, তো আপনি ভয় পেন না, হ্যাঁ। তো তখন সে আবার জিজ্ঞেস করে রতন যে পিশাচ আছে মানে বুঝলাম না। বলে যে হ্যাঁ, এখানে অনেকে বলে যে পিশাচ আছে মানে একটা পেতনি থাকে, তো আপনি কিন্তু ভয় পেন না, এগুলা এইসব কথাবার্তা কানে দিবেন না, করবেন না, আপনি চুপচাপ থাকেন। তো যাই হোক, রতন কথাটা শুনে একটু শিরশির লাগে তার কাছে, কথাটা যে কি বললো এটা। এরকম করে একসময় লোক তাকে রাস্তার মোড়ে এই জায়গায় নিয়ে আসে, এবং দোকান থেকে সে মোমবাতি কিনে, 2টা মোমবাতি কিনে সে, এবং আরো সাথে পাউরুটি টাউরুটি আরো 2-1টা জিনিস কিনে, এবং কিনে সে ওই লোককে বিদায় দিয়ে সে আবার বলে আপনি যেতে পারবেন না? বলে হ্যাঁ, চাবি তো আপনার কাছেই আছে এখন। তো রতন সেখান থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। তো বাসায় যখন ফিরে আসছে রতন,
রাস্তা দিয়ে আসতেছে এবং বেশ ওই যে বাঘগুলো পার হচ্ছে তো একটা বাঘ পার হওয়ার পর যেখান থেকে সরাসরি ওই রাস্তার বাঁকের থেকে একদম সোজা পর্যন্ত দেখা যায় ওই বাসাটাকে। এবং সে যখন আসতেছে তখন দূর থেকে শুধু তাল গাছটা দেখতেছে অন্ধকারের মধ্যে, এবং তার কাছে কেমন জানি একটা মানে কেমন জানি একটা ভৌতিক একটা ব্যাপার লাগছে বাসাটাকে দেখেই। তখন সে তার সে ইজি ভাবে নিতে পারছে না বাসাটাকে, তার কাছে কেমন জানি লাগছে দূর থেকে দেখে। মানুষের পরে চিন্তা করলো আসলে কিছু করার নাই, আমি তো আসছি এখানে, আমার তো বাসা বাড়ি থাকার জায়গা নাই, আমার তো কিছু করার নাই, আমার এখানেই থাকতে হবে। এটা চিন্তা করতে করতে সে এসে এবং বিষাদও লাগতেছে, কারণ আসলে সে খুব ভালোভাবে থেকে অভ্যস্ত, যেখানে সে থাকতো তার বাসার মধ্যে তার ফ্যান ছিল, ইলেকট্রিসিটি ছিল, সবকিছুই ছিল এবং বেশ মোটামুটি ভালো পরিবেশেই সে থাকতো। কিন্তু সেখান থেকে এরকম হঠাৎ করে সেরকম একটা ব্যাপার, যদিও ঢাকা শহর কিন্তু যে জায়গাটা আছে ঢাকারই এমন একটা রিমোট জায়গা যেখানে বিদ্যুৎ বন্ধ নাই আর কি। তো যাই হোক, সে হেঁটে হেঁটে আসে ওই বাসার সেই আঙিনাতে ঢুকে। আঙিনাতে ঢুকেও জানি তার কেমন লাগে, এবং আঙিনাতে ঢোকার পরে কেমন লাগার কারণটা হচ্ছে যে সে যেখান থেকে ঢুকছে তার ডান পাশেই একটা বড় তাল গাছ, এবং তার পাশেই শুরু হয়ে গেছে ওই রুমগুলা, টানা সারি বাঁধা রুম, 3-4টা রুম এদিকে। আবার তার সোজা দিয়ে গেছে সেখানেও একটা রুমের মতো কিছু একটা, আর বাম দিকে বাঁশের বেড়া দেওয়া। হ্যাঁ, তো এক পাশে রুম, মাঝখানে উঠান, সোজাসুজি আর একটা রুম, আর এরকম। এবং পুরো একটা আঙিনা, যে আঙিনার মধ্যে সে দাঁড়ায় আছে সেই জায়গাটা মনে হচ্ছে অন্ধকার খাকা করতেছে, কারণ কেউ নাই তো, পুরাই অন্ধকার জায়গাটা। তো সে হেঁটে হেঁটে যায় যে রুমটাতে তাকে খুলে দিছিল, সেই জায়গায় যে সে রুমটা তালা খোলে, এবং তালা খুলেও তার কাছে নিজের কাছে কেমন যেন অস্বস্তি লাগতে থাকে। এখন তো সে একা জায়গায়, এবং সে ঢুকে ঢুকে দেখে সে চৌকিটা আছে, এবং চৌকির পরে সে খেয়াল করে একটা কর্নারে একটা ছোট টেবিলও আছে, পড়ার টেবিলের মতো, এবং একটা চেয়ার আছে সেখানে। তো সে ওখানে যে মোমবাতিটা জ্বালায় সে রেখে সে চিন্তা ভাবনা করে যে সে কি করবে। এবং তার কিন্তু সে কিন্তু এখনো বুঝে না, ওই লোক তাকে দেখাও দেয় নেই এখানে রেস্টরুমের ব্যবস্থা কি বা কিছু। তো তাকে চিন্তা করে যে আমার তো এগুলো আসলে বের করতে হবে, তো আমি কিছুক্ষণ বসে একটু রিল্যাক্স করি, তারপর বলবো। তো মোমবাতিটা জ্বালায় রেখে সে কিছুক্ষণ খাটের পাশে আস্তে করে বসে থাকে, পায়ের থেকে জুতাটা খুলে বসে থাকে, চিন্তা করে যে কি এখানে কি করব, কি তার লাইফ কি হবে, অনেক কিছু নিয়ে ভাবতে থাকে। এখন কিন্তু তার সেই দুরন্ত থটস বা কিছুই এখন আর তার মাথায় নেই। তো সে যেটা করে, তারপরে কিছুক্ষণ বসে থেকে তারপর চিন্তা করে যে হ্যাঁ, আমাকে তো এখন বের করতে হবে, এখানকার বাথরুমটা কোথায় আছে, গোসলখানা, বাথরুম, এগুলো, কারণ এগুলো তো আসলে আমার খুব ইম্পর্টেন্ট জিনিস। পাউরুটি এগুলো কিনে আনছি, এগুলো নিশ্চয়ই খাওয়া যাবে রাতে, বাট সেটা তো আসলে আমাকে ফ্রেশ রুমটা বের করতে হবে। তো সে সেরকম ভাবে মোমবাতিটা নিয়ে উঠে সে তার রুম থেকে বের হয়, এবং হেঁটে সোজা যেই দেখছিল যে আরেকটা ঘরের মতো আছে সেখানে যায়। তো সেখানে হেঁটে যে দেখে যে সেখানেও একটা টিনের এরকম দরজা দেওয়া ছোট, কিন্তু সেখানে কোনো তালা নেই। তো টান দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে, প্রচন্ড রাতের বেলা বেশ বড় একটা বিভৎস একটা শব্দ হয়, কারণ মনে হয় অনেকদিন কেউ টিনে খুলেনি। সেটা খোলার পর দেখে যে সেখানে অন্ধকার। তো মোমবাতিটা ভিতরে বাগিয়ে ধরার পরে সে দেখতে পায় যে বাম দিকে যেখানে, সেখানে একটা রান্না করার মতো জায়গা, একটা শেড দেওয়া আর কি। আর ডান দিক দিয়ে তার ঢুকে গেছে, সেখানে হচ্ছে আপনার সেই একটা গোসলের জায়গার মতো আছে, এবং তার ওই পাশেই হচ্ছে একটা বাথরুমের মতো, বোঝা যাচ্ছে যে ওখানে বাথরুম। তো তার মনে হয় আইডিয়াস হয় যে আচ্ছা ঠিক আছে, এই তো অবস্থা আর কি। তো সে ওখান থেকে আস্তে করে ফিরে আসে। তো ফিরে যখন আসছে, তার কিন্তু সবসময় একটা ফিল হতে থাকে যে তার পেছনে কেউ আসতেছে, এরকম একটা ফিল তার মনের মধ্যে লাগে। এবং সে যখন নাকি ফিরে আসতেছে, তখন কিন্তু তার আবার সেই তাল গাছের দিকে চোখ যায়, এবং সে দেখে যে তাল গাছের পাতাগুলো বেশ বাতাসে নড়ছে। তো কেমন জানি তার কাছে অস্বস্তি লাগে। তো সে রুমের মধ্যে ঢুকে চিন্তা করে যে এসব চিন্তা বাদ। সে আস্তে করে রুমের ওই খিড়কি, তখন একটা ছিটকানির মতো ছিল আর কি, হুকের মতো আর কি, সেটা লাগিয়ে দিয়ে সে মোমবাতিটা রেখে চিন্তা করে যে হালকা খাওয়া দাওয়া করে উঠে টুরে সে খাটের মধ্যে, তার কোনো অন্য বিছানাপাতি নেই, যেমন একটা যে দেখা যায় তোষক দাঁড়িয়ে, এগুলো কিছুই নেই তার। তো সে ওইটার মধ্যেই শোয়ার চেষ্টা করে। তো নিজের শার্টটাকে খুলে সে মাথার নিচে দেয়, দিয়ে চিন্তা করে কিভাবে কি করবে। এরকম চিন্তা করতে করতে এক সময় তার কিন্তু তন্দ্রা এসে যায়, ঘুম এসে যায়। তো হঠাৎ করে তার একসময় ঘুম ভাঙে রাতের বেলা, এবং সে বুঝতে পারে যে রুমের মধ্যে কোনো আলো নেই, অন্ধকার রুম। একটুখানি চোখ খ্রিস হয়ে আসে, ফার্স্টে চিন্তা করে আমি কোথায় আছি। এরপর সে ভাবছে আমি কি আমার বাড়িতে আছি, সেই সেই যশোরের সেই বাড়িতে,
কিন্তু পর মুহূর্তেতেই তার মনে পড়ে যে আসলে না, আমি তো যশোরে নাই, আমি ঢাকার কোনো একটা এলাকায় আছি, সেখানে আসলে কেউই নাই। এবং সে রাত্রেবেলা আর কান খাড়া করে একদম অন্ধকার রাতের মতো শুনতে পায় বাইরে ঝিঝি পোকা ডাকতেছে। এবং বেশ গভীর রাত, বেশ মানে ঝিঝি পোকা ডাকতেছে, রাতের একটা আলাদা অ্যাম্বিয়েন্ট সাউন্ড আছে, সেটা সে পাচ্ছে, সেই অ্যাম্বিয়েন্ট সাউন্ড গুলো যে রাতের বেলা। এবং তখন সে হঠাৎ করে তার মনে হয় যে কেউ একজন, মানে কিছু একটা হয়তো রুমের মধ্যে আছে, কোনো মানুষ বা কোনো কিছুর উপস্থিতি আছে রুমের ভেতরে। এটা সে তার সিক্স সেন্স দিয়ে তার মনে হতে থাকে, যে তার অবচেতন মন মনে করতে থাকে যে রুমের মধ্যে, একটা রুমের মধ্যে দেখবেন যে অন্ধকার রুমের মধ্যে যদি কেউ থাকে, মানে একটা রুমের মধ্যে যদি আপনি একা থাকেন, আপনার সাথে যদি আপনি একা আছেন, কিন্তু যদি হঠাৎ করে মানে কেউ যদি অন্য কেউ আসে অন্ধকারের ভেতরে, আপনি দেখেননি, আপনি কিন্তু উপস্থিতিটা টের পাবেন যে there is someone else। তো সেরকমই একটা উপস্থিতি সে টের পেতে থাকে, মনে হয় যে রুমের ভিতরে কেউ একজন আছে। এবং তখন কিন্তু সে খুব অস্বস্তিতে পড়ে যায়, তার গায়ের রোমগুলো সব দাঁড়ায় যায়। তো রতন খুব একটা ভীতু মানুষ না, সে খুব দুরন্ত টাইপের মানুষ, কিন্তু তারপরও তার সারা শরীর রোম দাঁড়ায় যায়, কারণ সে চিন্তা করে এই রুমের মধ্যে কে থাকবে। এবং সে হঠাৎ করে খেয়াল করে যে আসলেই কেউ একজন আছে, কারণ দরজাটা যে লাগানো ছিল, দরজার হালকা ফাঁক দিয়ে বাইরের আলো আসছিল। বাইরে আকাশের হয়তো চাঁদের কিছু আলো বা সামথিং আকাশের আলো থাকে, যেটা আর্চ লাইট, সে আলোটা আসছিল। হঠাৎ করে তার মনে হয় যে আলোটাকে কেউ ব্লক করে দিল, মানে সামনে দিকে মুভ করছে। এবং তখন তার গায়ের রোম আরো দাঁড়িয়ে যায়, এবং সে বুঝতে পারে না সে কি বলবে, কি চিন্তা করবে। তারপর সে খেয়াল করে আস্তে আস্তে কিছু একটা এগিয়ে আসছে সেখানে, এবং মানে তার দিকে সে বুঝতে পারে যে কিছু একটা আসতেছে, একটা ঘন ছায়া অন্ধকারের মতো তার দিকে আসছে। এবং আস্তে আস্তে একদম তার খাটের পায়ের কাছে চলে আসে। এবং সে কিন্তু আর কিছু মানে সে বুঝতে পারে না, সে আসলে মানে কখন যে অবচেতন মনে সে যে মানে কি ধোয়া পড়া শুরু করতেছে বা চেষ্টা করছে, সে কিছুই বুঝতে পারে না, তার কিছুই মনে নেই। অ্যাকচুয়ালি সে মানে অনেক জ্ঞানহীনের মতো হয়ে গেছে। তো এইভাবে তার প্রথম রাতটা কিন্তু কেটে যায়, সে ঘুমায় পড়ে, এরপর আসলে তার কিছু খেয়াল নেই। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, তার শরীরটা খুব ব্যথা এবং সে মানে খুব অস্বস্তি ফিল করতেছে। এবং সে উঠে বসে চিন্তা করে রাতে কি হয়েছিল। তখন একবার ভাবে যে আমি রাতে কি ভয় দেখছি, দুঃস্বপ্ন দেখছি, এরকম কিছু চিন্তা করে। তো সে কোনোভাবে ওই উঠে বসে তার সকালে রাতের এনে রাখা রুটি হালকা খায়, খেয়ে দেখে যে আলো বেড়ে গেছে। এবং তাকে কিন্তু সেই যে মামা বলছিল যে তুমি পরদিন কিন্তু এসো অফিসে, তো সে কেন জানি এমনই আলস্য তাকে ভর করে যে তার কোথাও যেতে ইচ্ছা করে না। সে যে আবার শুয়ে থেকে কিছুক্ষণ উঠে যে সে ফ্রেশ হয়ে সে আবার এসে ওখানে শুয়ে থাকে। এবং এরকম করতে করতে কখন যে বিকাল হয়ে গেছে তার কোনো খেয়াল নাই। এবং সে বিকালবেলা উঠে বসে যে দরজার বাইরে যে দেখে তার ঝিম 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 লাগছে। তো এরকম অবস্থায় সে আর রুমের থেকে বেরোতে চায় না, সে এসে আবার ওখানে শুয়ে পড়ে। এবং শুয়ে পড়ে একটা সময় সে ঘুমা যায় আর কি। তো ঘুমা যায় ঠিক একইভাবে তার মানে ঘুম ভাঙে রাতের বেলা, সেই ওরকম ও মানে আর কি হঠাৎ করে ঘুম ভাঙে তার। ঠিক তখন কিন্তু রাত, কিন্তু সেরকম শব্দ শুনছে ওরকম ঘরের মধ্যে, মনে হচ্ছে যে মানে ঘরের মধ্যে মানে কেমন জানি একটা মানে শব্দ পাচ্ছে সে। এবং সে উঠে তার চোখ মেলে সে খেয়াল করে, তার কাছে মনে হয় যে ঘরের মধ্যে ঠিক একইভাবে কিছু একটা আছে ঘরের মধ্যে। এবং এবার সে মনে করার চেষ্টা করে যে আমি গতকালকে আমি এরকম দেখছি এবং আমি ঘুমায় গেছি, আমি আজকে সজাগ থাকবো, ঘটনাটা কি, মানে কে ঘরের মধ্যে আসে, এরকম কিছু একটা। তো এরকম যখন নাকি সে মানে এরকম চিন্তা করছে, তখন সে বুঝতে পারে যে এরকম কিছু একটা ছায়া আবার এগিয়ে আসছে তার দিকে। এবং সে তখন ভালো মতন তার সেন্স জাগ্রত করার চেষ্টা করে, ভাবার যে ঘটনাটা কি। এবং সে বুঝতে পারে যে তার যে ওই তার পায়ের কাছে যে অংশটা, সেই জায়গাটায় মনে হচ্ছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো সে চোখ বন্ধ করে একবার খুলে একবার চিন্তা করে যে কি দেখার চেষ্টা করে, মানে অন্ধকারের ভিতরে কিছু একটা আছে নাকি। আরেকবার ভাবে যে সে তার টেবিলের মধ্যে কিন্তু ম্যাচ আছে, সেটা জ্বালাবে কিনা এটাও ভাবে। তো এরকম সময় যেটা হয়, সে হঠাৎ করে তার পায়ে একটা শীতল স্পর্শ পায়। এবং পায়ের তলায় মানে সামথিং লাইক
পায়ের তলায় যদি ভিজা কিছু মুভ করে, লাইক জিপ জিপ মানে একটা মানে জিপ টাইপের ভিজা যদি কিছু একটা মানে লাইক সরীসৃপ টাইপের বা একটা সাপ বা কিছু একটা যদি পায়ের তলায় ভিজা ঠান্ডা কিছু যায় লাগে, এরকম তার একটা 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 স্পর্শ সে পায় এবং সে প্রচন্ড চমকে ওঠে এবং তার পাটা দেখে সে অসাড় হয়ে গেছে, পাটা নাড়াতে পারছে না সে। এবং সে তখন মানে প্রাণপণ চেষ্টা করে মানে হাতের কাছে তার যে ম্যাচ থাকে ম্যাচটাকে নেওয়ার চেষ্টা করে টেবিলে হাতে, কিন্তু তার হাতও নড়ছে না, একদম মানে সেই হয়ে গেছে। কিন্তু সে বুঝতে পারছে তার পায়ের মধ্যে ভিজা ভিজা কিছু একটা। তো এরকম একটা সময় সে মানে আর কি কোনো সেন্সে না থেকে সে চিৎকার করে সে আল্লাহ বলে ওঠে আর কি, মানে আল্লাহর নাম নিয়ে ওঠে আর কি, চলে চিৎকার করে ওঠে। এবং এই যে চিৎকার যে করে ওঠে, করার পরই তার একটা সম্মিত ফিরে পায় সে, এবং সম্মিতের চোটে সে মানে ঝাঁকি দিয়ে উঠে যায়। এবং সেই সময় সে একটা শব্দ শুনতে পায়, খুব মানে 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 খুব একটা মানে বাজে কেমন যেন একটা বিভৎস কণ্ঠে যদি কেউ কান্না করে এরকম একটা শব্দ সে শুনতে পায়। এবং মানে কুই কুই শব্দ টাইপের একটা কেমন একটা একটা শব্দ শুনে সে, মানে কেউ খুব মানে বিভৎস কণ্ঠে মানে অপরিচিত কণ্ঠে কান্না করে উঠলে, এবং কান্নাটা মোটেই মানে মানুষের গলার মতো না, এরকম একটা শব্দ, বাট ফেমিনিন, এরকম একটা শব্দ সে শুনতে পায়। এবং এবং সে সেই গলাতে তাকে বলে উঠে আমি। তো সে প্রচন্ড ভয় পায়, লাফ দিয়ে সে উঠে বসতে পারে এবং আর কোনো কিছু না দেখে সেখান থেকে সে মানে ঝাঁপিয়ে পড়ে দরজার দিকে, এবং দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে দরজা খুলে সে মানে মানে ছেড়ে দৌড় দেয়। এবং তার কিন্তু কোনো কিছু খেয়াল নাই, রতনার কিছুই মনে করতে পারে না যে তার মাথায় সে হিতহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, যে সে কি মানে কি দেখলো বা কি ফিল করলো এরকম। তো সে যখন দৌড় দিচ্ছে তখন সে দেখতে পায় যে ওই যে তাল গাছটা ছিল, সেই তাল গাছের ওখান থেকে একটা আগুনের দলা ছিটকে এসে মাটিতে পড়লো। সে ওইটা দেখেও সে স্থির থাকতে পারে না, সে ঝরে দৌড়াতে থাকে এবং সেই রাস্তা ধরে দৌড়াতে থাকে। দৌড়াতে 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 তার আর কিছু মনে নাই রতনের, সে দৌড়াচ্ছিল। সে দৌড়াতে দৌড়াতে এক সময় যে সে মেন ওখানকার যে মেন রাস্তাটা সেখানে পড়ে, এবং সেখান থেকেও সে দৌড়াতে থাকে। এবং এক সময় সে যে সম্ভবত ওখানকার নাইট গার্ড বা কারোর সামনে যে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তো এইভাবে কতক্ষণ সে পড়েছিল বা জ্ঞান হারিয়েছিল তার সেটা মনে নেই। তার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে আদান দিচ্ছে আর কি। তো এবং সে শুয়ে আছে একটা বেঞ্চির উপরে, এবং তার সামনে দুইজন লোক বসা, এবং তার সম্ভবত নাইট গার্ড। তারা তাকে জিজ্ঞেস করে যে, তার চোখ মেলতেই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কি হয়েছে আপনার, কি হয়েছে, কি সমস্যা কি তোমার, মানে এরকম করে তাকে জিজ্ঞেস করে। এবং তাকে ওই দেখে যে তাদের একজনের কাছে একটা জগের মধ্যে কিছু পানি ছিল, তাকে ছিটায় দেয় এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কি কি সমস্যা কি, তুমি কোত্থেকে আসছো, অনেক কিছু জিজ্ঞেস করে। সে বলে যে আমি এখানে মানে আমি এখানে ছিলাম, আমি রাত্রে অনেক ভয় পাইছি এবং সেখান থেকে আসছি। নাইট গার্ড গুলো তার কথাগুলো ঠিক মতো আসলে বিশ্বাস করতে পারে না। তো সে তখন নাইট গার্ডদেরকে বলে যে আমি এরকম আসছি, যে যশোর থেকে আসছি, আমাকে এখানে থাকতে দিয়েছিল একটা বাসায়, তো সেখানে আমি এরকম ভয় পেয়েছি। তো তার সাথে কিছুক্ষণ কথা বলে নাইট গার্ডরা নিজেদের মধ্যে আলোচনা করে, এবং আলোচনায় তারা বুঝতে পারে যে নাইট গার্ড গুলো ওই যেখানে সে ছিল সে বাসা সম্বন্ধে ভালোই অবগত। এবং নাইট গার্ড গুলো তাকে বলে, তো এখন কি করবা, তুমি কি বাসায় ফেরত যাবে? সে বলে না, আপনাদের সাথে আমাকে সকাল পর্যন্ত একটু থাকতে দেন, আমি তারপর এখান থেকে চলে যাব। নাইট গার্ড আর কিছু বলে না তাকে, তারা ওই বেঞ্চিতে বসেছিল এবং প্রায় রাত পার হয়ে যায়, সকাল মানে তখন তো ভোর হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে। যখন আলোটা পুরোপুরি ফুটে যায় তখন রতন সেখান থেকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে সে চলা শুরু করে। তো তার অবস্থা খুব একটা ভালো ছিল না, তেমন একটা টাকা পয়সাও ছিল না, এবং সে কোনোভাবে আর কি দিনের মধ্যে ওয়েট করে ওখানকার বাজারে যেয়ে, এবং বাজারে যে যখন ওয়েট করে, যখন দিনের আলো ফুটে তখন সে মানে ওখান থেকে মুভ করে আস্তে ধীরে সে সেই যে বন্ধুর মামার ইসে যায়, যে ওনার সাথে দেখা করে। তো যাই হোক, তো ওখানে যশোরে ফিরে যাওয়ার পর তার বাবা তাকে, তার মা তাকে আবার তার মাকে বলেন যে তিনি কি করছে এগুলা। তো তার মাও তাকে ওখানকার আরেকজন আলেম দিয়ে ঝাড়ান, চিকিৎসা করান, এবং আস্তে আস্তে মানে আসলে এরকম দুঃস্বপ্ন কিছুদিন দেখছে, বাট সেরকম আর আগের মতো এরকম ফিল করেনি। অফিসে যেরকম দেখতো যে তার হঠাৎ করে তার রুমের ভেতর বাইরে মনে হতো যে কেউ এসে নিঃশ্বাস ছাড়ছে, গোঙাচ্ছে,
অথবা নক করছে, ঢোকার চেষ্টা করতেছে, হ্যাঁ এগুলো করতো। আবার স্বপ্নে দেখতো বিভৎস কিছু জিনিস, যেমন লম্বা একটা মানুষকে দেখতো সে, এক মহিলাকে, লম্বা একটা মহিলাকে দেখতো সে, এবং সে তখন বলছে যে লম্বা মহিলা, এবং তার হাঁটু পর্যন্ত পায়ে কোনো কাপড় ছিল না, হাঁটুর উপর থেকে কাপড়, এবং পাগুলো লম্বা লম্বা কালো কালো, এবং সে দেখতো যে পায়ের মধ্যে একটা কালো রঙের বালা পরা, হ্যাঁ মানে একটা মোটা একটা বালা কিছু পরা থাকতো, এবং পাটা শীর্ণ, খুব আঙুলগুলো লম্বা লম্বা। এটাই তার চোখে পড়তো সবসময়, মানে শরীরের উপর অংশ দেখতো, নিচের অংশ এটাই দেখতো, এবং সে এটা দেখে সে ভয়ই হয়ে যেত এবং খুব ভয় পেত। তো যাই হোক, পরবর্তীতে সে আর এগুলো দেখা বন্ধ করে দেয়, সে যখন নিজের বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটি একটি গ্রামের ঘটনা। ঘটনাটা ঘটেছিল আমার 3 জন বন্ধুর সাথে। তো কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। ঘটনাটা যখন বর্ষার একটা মানে সময় চলছে, বর্ষাকাল, কিন্তু কোনো বৃষ্টি নেই, একদমই বৃষ্টি নেই, চারদিকে যেন আগুন ঝরছে, এত বেশি গরম, গরমে পুরো সবাই অতিষ্ঠ হয়ে গেছে। এরকম দুপুরের রোদে মাটির উপর দিয়ে হাঁটলেও মনে হচ্ছিল যেন পা জ্বলে যাবে। গ্রামের মানুষের অবস্থা একদম হাঁসফাঁস হয়ে গেছে। সেই বিকালে মাঠের পাশে একটা বড় আম গাছের নিচে বসেছিল আমার সেই 3 বন্ধু, রিফাত, সুমন এবং আরিফ। তারা এই বটগাছের নিচে বসে ঘাম মুছতে মুছতে বলল, এই রোদে আর পারছি না ভাই, মাথা ঘুরতেছে, কি করব, কিছুই তো মাথায় আসতেছে না। এরপর তাদের মধ্যে একজন রাকিব হেসে বলল, চল নদীতে, আমি অনেকদিন সাঁতার কাটি না, একটু সাঁতারও কাটা যাবে, শরীরটাও ঠান্ডা হবে। এর ফাঁকেই জয় একটু দ্বিধায় পড়ল, তোরা কোন নদীতে যাবি, বড় খালের দিকে যাবি নাকি পুরনো ওই যে নদীটা আছে, নদী ঘাট আছে, সেই ঘাটে যাবি? তো হঠাৎ করে আরিফ বলে উঠল, ওই পুরন ঘাটে চলো, যেখানে কেউ যায় না, আমরা বন্ধুরাই শুধু গোসল করব, কেউ সেখানে থাকবে না, অনেক মজা হবে এবং এনজয় করা যাবে। এই কথাটা বলার সাথে সাথে আশেপাশের বাতাসটা কেমন যেন অদ্ভুত থেমে গেল। রিফাত মানে যেই জায়গাটা কথা বলেছে, সেই জায়গাটা আসলে তেমন একটা ভালো জায়গা না, মানুষ একদমই সেদিকে যায় না। গ্রামের বয়স্করা সবসময় নিষেধ করে, ওই ঘাটে তোরা কখনো যাস না, ওখানে ভালো কিছুই নেই। কিন্তু যুবক বয়সে ভয়কে জয় করাই কিন্তু আসলে কাজ, ভয়টাকেই মজা নেওয়ার জন্যই কিন্তু এই আমার যে 3 জন বন্ধু ছিল, তারা এরকম একটা চ্যালেঞ্জ গ্রহণ করে আর কি। তারপর তাদের 3 জনের সবাই একসাথেই বলে, চল না যাই দেখি সেখানে কি আছে। সবাই তো অনেক ঘটনাই বলে, অনেক কুসংস্কারিত সমাজের মধ্যে শোনা যায়, কিন্তু আজকে আমরা বাস্তব অভিজ্ঞতা করে আসি, চল দেখি কি হয় সেখানে। তারপর যেই কথা সেই কাজ, 3 জনে চলে সেই যে মরা ঘাট আছে সেই ঘাটের দিকে। যখন তারা যাচ্ছিল তখন সূর্যটা বেশ খানিকটা ঢুলে পড়েছে, মানে বিকালের দিকে হয়ে গেছে। তারা হাঁটতে হাঁটতে পৌঁছালো নদীর ওই নির্জন জায়গাটাতে। জায়গাটা অন্য সব জায়গার থেকে বেশ খানিকটা আলাদা, চারপাশে কোনো মানুষ নেই, গাছগুলো অদ্ভুতভাবে ঝুঁকে আছে পানির দিকে, যেন কিছু একটা লুকিয়ে রেখেছে তারা। সবচেয়ে অদ্ভুত ছিল নদীর পানি, চারপাশে নদীর পানি হালকা সবুজ, কিন্তু ওই জায়গার পানি কালচে স্থির, নিচে যেন কিছু একটা লুকিয়ে আছে। তাদের মধ্যে একজন বলল, এই জায়গাটা একদমই ভালো লাগছে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তাদের মধ্যে। গরমের দিনে এমন ঠান্ডা বাতাস একদমই আসার কথা না। এদের মধ্যে আবার একজন বলে উঠল, তুই কি ভয় পাস নাকি? আমি নামতেছি, দেখ কি হয়। সে প্রথমে পানিতে দৌড়ে এসে একটা ঝাঁপ দিল, তারপর একের পর এক সবাই নামলো সেই পানিতে। শুরুতেই সবকিছু স্বাভাবিক ছিল, তারা হাসাহাসি করছে, একে অন্যকে পানি ছেড়াছেড়ি করছে। তারপর তারা বুঝতে পারলো যে এখানে অসম্ভব রকমের মাছ তারা দেখতে পাচ্ছে। তারা ভাবলো
যে মাছ মানে পানিতে গোসলও করা হবে, মাছও মারা হবে। এরপর তারা সবাই ডুবে ডুবে মাছ ধরা শুরু করলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে তারা খুব সহজেই মাছগুলোকে ধরতে পারছে। মানে এমন একটা অবস্থা যে তাদের হাতে মাছ এসে ধরা দিচ্ছে। তারপর তারা একে একে সবাই মাছ ধরা শুরু করলো। কিন্তু তার মাঝেই হঠাৎ করে আরিফ চিৎকার করে উঠল, এই আমার পা যেন কে ধরছে। সবাই একদমই থেমে গেল। থেমে গিয়ে তাদের মধ্যে রিফাত বলল, তুই কি ড্রামা করিস নাকি? কিন্তু আরিফের মুখের চেহারা একদমই বদলে গেছে। সে মারিয়া হয়ে পানি থেকে ছুটে একদম উপরে চলে গেল। তাদের মধ্যে সব থেকে যে সাহসী ছিল সে বলল, আরে এখানে তো অনেক মাছ দেখতেছি, হয়তো তোকে কোনো মাছ মানে তোর সঙ্গে কোনো মাছ লেগেছে, এই জন্য তুই মাছটাকে মানে কেউ বলতেছিস। কিন্তু রাকিব বলল যে না, আমারও ঠিক সেম ফিলিংস হয়েছে। এরপর তারা হঠাৎ করে পানির নিচে তলাতে শুরু করলো। সবাই চিৎকার করতে শুরু করলো, কিন্তু কারো কোনো শব্দ হচ্ছে না। হঠাৎ করেই তাদের মধ্যে আরিফ পানিতে তলিয়ে যেতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর আরিফকে আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু নিচে কিছুই দেখা যায় না, শুধু কালো অন্ধকার আর একটা ঠান্ডা অনুভূতি, যেন কারো শরীরের পাশ দিয়ে সরে যাচ্ছে ভয়ানক কিছু একটা। আরিফ নেই। আরিফকে খোঁজাখুঁজি শুরু হলো তাদের মধ্যে। খুঁজতে 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 কোনোভাবেই তারা আরিফকে পাচ্ছে না। তারপর হঠাৎ করে গ্রামের লোকজন সেখানে এসে হাজির হয়ে গেল। লোকজন এসে সারা নদী খুঁজলো, কিন্তু নদীর কোথাও যেন আরিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে পুরো নদীটা আরিফকে গিলে খেয়ে ফেলছে। আরিফের নিখোঁজ হওয়ার পরদিন থেকেই গ্রামে এক ধরনের অস্থিরতা নেমে আসে। প্রথমে গ্রামের লোকজন নিজেরাই নদীর ওই ঘাটে খোঁজাখুঁজি শুরু করে। বাঁশ দিয়ে পানির গভীর মাপা হয়, জল ফেলা হয়, এমনকি চারপাশের কাদা মাটি খুঁজে দেখা হয়, কিন্তু কোথাও আরিফের কোনো চিহ্ন পাওয়া যায় না। এরপর শুরু হয় সেই যে নদী ঘাটটা ছিল, সেই নদী ঘাটটা চতুর্পাশ দিয়ে পানি আটকে সেই পানিগুলো মোটর দিয়ে ফেলে দেওয়া হয়। কিন্তু এমন একটা অবস্থা, সেখানে যেন কোনোভাবেই পানি শুকাচ্ছে না। এরপর দুপুরের দিকে পরদিন দুপুরের দিকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের লোকদের। তারা এসে ডুবুরি দল আসে এবং তাদের সরঞ্জামাদি, অক্সিজেন সিলিন্ডার আর পেশাদার প্রস্তুতি থেকে গ্রামের মানুষ একটু স্বস্তি পায়। তারা মনে করে যে এবার হয়তো আরিফকে খুঁজে পাওয়া যাবে। তারপর এক ডুবুরি পানিতে নামার আগেই বলেছিল, কতটুকু জায়গায় হারিয়েছে কেউ কি বলবে? তাহলে একটু মানে অভিজ্ঞতা ভালো হতো। একজন, দুজন, তিনজন, পরপর 4-5 জন ডুবুরি সেখানে নেমে পড়ল। তারা নদীর ওই কালচে অংশে বারবার তলিয়ে গেল, কয়েক মিনিট পর উঠে এলো। কিন্তু সবার মুখের অভিব্যক্তি একই অস্বস্তি, চাপা ভয়। একজন ডুবুরি এসে বলল, নিচে কিছু একটা অদ্ভুত লাগছে, কাদা না, আবার ফাঁপা অংশও না। আরেকজন বলল, পানির নিচে যেন কিছু একটা আমাদের টানছে, কিন্তু কিছু দেখা যায় না। এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আরিফের কোনো হদিস মিলল না। এরপর দ্বিতীয় দিনও চলে গেল। তৃতীয় দিনেও খোঁজাখুঁজি শুরু হয়েও কোনো কিছুই পেল না। গ্রামের বয়স্ক লোকরা তখন বলতে শুরু করলো, ওই জায়গা থেকে কেউ গেলে আর ফিরে আসে না। চতুর্থ দিনের সকালবেলা হঠাৎ করে নদী থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নিচের দিকে একটা লাশ ভেসে উঠেছে। খবরটা শোনার পরপরই যেন পুরো গ্রামের মানুষ অস্থির হয়ে পড়ল। সবাই বলল, আমরা সবাই ছুটে গেলাম সেই লাশটার দিকে। বুকের ভেতর কেমন যেন হচ্ছিল, মনে হচ্ছিল এটাই আরিফ, কিন্তু আবার মনে হচ্ছিল না, এটা আরিফ না হোক। যেটা লাশটা ভিডিও উঠেছে সেখানে গিয়ে তারা সবাই থমকে গেল। নদীর কিনারায় ভিড় জমেছে, লোকের একে অন্যকে ফিসফিস করছে, কেউ কাছে যেতে চাইছে না। লাশটা পানিতে আধো ভেজা অবস্থায় পড়ে আছে,
কিন্তু সেটাকে মানুষ নাকি অন্য কিছু চেনা একদম কঠিন হয়ে গেছে। এমনকি মুখটা এমনভাবে ফুলে গেছে যেন চেনার কোনোই উপায় নেই। চামড়া উঠে গেছে কিছুটা, কিছুটা অংশ মাছ খেয়ে ফেলেছে, চোখের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আর শরীরের অদ্ভুত রকমের ধূসর আকার ধারণ করেছে। কিন্তু তারপর চোখে পড়ল নিচের দিকে আরিফের পরনের ছিল একটা লাল হাফ প্যান্ট টু কাটা প্যান্ট, যেটা সে পরেছিল সেদিন। এটা দেখার পর রিফাতের মুখ শুকিয়ে গেল। এটা আরিফ। তার কথা শুনে পাশের থেকে গ্রামের লোকজন সবাই কেঁপে উঠল। কিন্তু সবচেয়ে অদ্ভুত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে লাশটার শরীরের কিছু অংশ এখনো কাদার মধ্যে ডুবে আছে, কিন্তু সেই কাদা নদীর স্বাভাবিক কাদা না, কালচে আঠালো আর অদ্ভুত রকমের গন্ধ আসতেছে সেই কাদার অংশ থেকে। এরপর একজন বৃদ্ধ বলল, এটা ওই ঘাটের কাদো না, এটা অন্য কোনো জায়গার মাটি হয়তো হবে। এরপর পুলিশকে ফোন দেওয়া হলো। পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেল এই লাশটাকে। সবাই বলল ডুবে মারা গেছে, কিন্তু যারা কাছ থেকে দেখেছে তারা জানে এটা স্বাভাবিক কিছু না, কারণ লাশটার দুই পায়ের গোড়ালিতে ছিল কালো কালো শক্ত করে চেপে ধরার দাগ। সেই রাতে তারা কেউ ঘুমাতে পারেনি, সবাই আতঙ্কে ছিল, কিন্তু প্রকৃত ভয় তখনও তাদের জন্য আশঙ্কা অপেক্ষা করছিল। সেদিন রাত 2টা রিফাত হঠাৎ করে দরজায় টক 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 একটা শব্দ শুনতে পেল। সে প্রথমে ভাবছিল হয়তো সে ভুল শুনছে, কিন্তু শব্দটা আবার এলো, এবার একটু জোরে, ঠক 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 ঠক। এই শব্দটা শুনে রিফাতের বুক ধরফর করতে লাগলো। বাহির থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো রিফাতের দরজা, এ রিফাত দরজা খোল। এই কণ্ঠটা শুনেই কেমন যেন রিফাতের গলা একদম শুকিয়ে গেল। এটা তো আরিফের গলা। তার হাত পায়ে অবশ হয়ে গেল, তবুও সাহস করেছে জানালার ফাঁক দিয়ে বাহিরের দিকে তাকালো। আর তারপর তার মনে হলো সে যেন জীবিত অবস্থায় স্বপ্ন দেখছে। বাহিরে দাঁড়ানো আছে আরিফ, কিন্তু সে সেই আগের আরিফ না। তার চোখ পুরো সাদা, কোনো মনি নেই, শরীরে ভেজা পানি টপ টপ করে পড়ছে, তার চুল থেকে কাদা ছড়িয়ে পড়েছে, আর মুখের কোণায় দিয়ে কালচে পানি বের হচ্ছে। সে ধীরে ধীরে মাথা কাত করলো এবং রিফাতের দিকে তাকিয়ে বলল, আমি ফিরে এসেছি, তোরা আমাকে ফেলে আসলি কেন? কেন কেন কেন? তার ঠোঁট লড়ছে, কিন্তু শব্দ আসছে যেন গভীর পানির তলদেশ থেকে। যে যদি কথা বলে যে এরকম শব্দ, ঠিক সেরকম একটা শব্দ। রিফাত দরজার পাশে দাঁড়িয়ে একদম জমে গেল। তার মনে হচ্ছিল দরজার ওপাশের ওটা মানুষ না, অন্য কিছু। হঠাৎ আরিফের শরীরটা অস্বাভাবিকভাবে বাঁকতে শুরু করলো, তার হাড়গুলো যেন উল্টে মুচড়ে যাচ্ছে। তারপর তার গলা থেকে বের হলো এক বিকৃত শব্দ। নিচে অনেক ঠান্ডা অন্ধকার, কিন্তু তার মাথায় হঠাৎ করে কি যেন একটা হলো এবং সে সাথে সাথেই সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে গেল। তারপর তার সাথে কি হয়েছে সে জানে না। পরদিন সকালে খোঁজালো সেই ময়নাতদন্তের, সেটা ছিল আরিফেরই লাশ। আরিফের সঙ্গে যা হয়েছে তা এই গ্রামের মানুষ কখনো ভুলবে না। এটাই ছিল ঘটনা। তো ঘটনাটা হচ্ছে উনি হলো ঢাকার ছেলে, এবং উনি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ছিলেন তখনকার ঘটনা। এবং ঘটনাটা ঘটে তার 3 বন্ধু সহ ব্যাচমেট নিয়ে খুলনার নিরালা আবাসিক এলাকায় একটা 4th তলা বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা অবস্থায়। তো উনি যে ঘটনাটা শেয়ার করবে তার সাক্ষী ছিলেন তারা 4 জনই, এবং ঘটনাটা ঘটে তারই রুমে। এবং কেউই এই ঘটনা শেয়ার করবার পক্ষে ছিল না। কিন্তু তারা যেটা অনুভব করেছে যে ওই মোটামুটি এই ক্যাম্পাসে, যেটা মোটামুটি অনেকেরই জানা,
তো ঘটনায় যাই, তখন তারা দ্বিতীয় বর্ষে উঠেছিল এবং ঘটনাটা ঘটে তার রুমে। রুমটা প্রথমে ছিল তাদের এক সিনিয়র বড় ভাইয়ের। ওই ফ্ল্যাটে বরাবরই ব্যাচেলারই থেকেছে এবং তার গ্রাজুয়েশন শেষ করে তার রুম নিয়ে, মানে তার জিনিসপত্র নিয়ে ওই ফ্ল্যাটে তারা উঠে পড়ে। আর তার সাথে পাশাপাশি তার সাথে তার আরো বাকি 3 জন বন্ধু তার সাথে ওঠে। তারা 4 জন আলাদা একটা রুমে থাকলেও তার রুমটি সবচেয়ে বড় হওয়াতে সবাই ওই রুমে আড্ডা দেয়। মুভি দেখা, গানের রিহার্সাল করা সবই করত এই নাসফাত ভাইয়ের রুমে। সেদিন রাতেও তারা মুভি দেখছিল। রুমের বিবরণটা দিয়ে ভালো হয়, যেমন তার রুমটা অন্য রুম থেকে অনেকাংশ বড়, সাথে একটা এল শেপড বারান্দাও আছে যেটা পুরো রুমকে ঘিরে রয়েছে। যে পাশে তার খাট, সাথেই আছে একটা জানালা, জানালার সাথে বারান্দা, আর বারান্দার সাথেই পাশের বাসার 3 তলা ছাদ, যেই ছাদে কেউ উঠে না বললেই চলে, যেটা বারান্দা থেকে 2 থেকে 3 ফিট দূরে। সো সেদিন তারা মুভি দেখছিল। তিনি তার বন্ধু তাহসিন ছিল খাটে হেলান দিয়ে, আর বন্ধু ফারহান আর আব্দুল্লাহ ছিল নিচের ফ্লোরিং এ। মুভি দেখার জন্য সেট আপ রেডি করা। বলে রাখা ভালো, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভীতু প্রকৃতির ছিল তাহসিন নামের যে ভাইটি। সাধারণত প্যারানর্মাল ব্যাপার, ঘটনা, আলাপ আলোচনা একটু এড়িয়েই চলেন তিনি, আর মুভি চলাকালীন শেষ বরাবরই ঘুমিয়ে যায়। তো এটা নিয়ে তারা খুব বেশি মজা করতো তার সাথে। আর মুভি দেখতে চাইলে ওনাকে সবসময় এই নাসফাত ভাইয়ের পাশে বসানো হতো, যাকে ওরা আরো ইজিলি বিরক্ত করতে পারত। সেদিনও তাহসিন ছিল তার পাশেই, আর নাসফাত ভাই ছিল দেয়ালে আর জানালা মিলিয়ে দিয়ে হেলান বসে মুভি দেখছিল। থাই গ্লাসের জানালাটি তখন খোলা, বাইরে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। তখন তাহসিনকে ভয় দেখানোর জন্য সবাই ভুতুরে শব্দ করছে, পা দিয়ে খোঁচা দিচ্ছে। তাহসিন একটু নড়ে হেলান দিয়ে শুলো। এখন তাহসিন নাসফাত ভাইয়ের সামনে শুয়ে আছে। তিনি পেছন থেকে তখনও দেয়াল আর জানালে হেলান দেওয়া। কিছুক্ষণ পর লক্ষ্য করলো তার পায়ে কে একজন হাত দিয়ে ধরলো। তিনি তাহসিনকে বকাঝকা শুরু করলো, বললো, আমার প্র্যাঙ্ক আমার সাথে না করে অন্য কারোর সাথে কর। বলতে বলতেই তাহসিনের দিকে তাকালো। তাহসিন তখন ঘুম। তখনও পায়ের মাঝে একটা স্পষ্ট অনুভূতি তিনি ফিল করতে লাগলেন, খুব বড়সড় একটা হাত। তিনি আবারও তাহসিনের দিকে তাকিয়ে ভয়ে লাফ দিয়ে খাট থেকে উঠে বসলেন। তাহসিন তো তার সামনে, ওর হাত দুটো সামনে। তার পায়ে হাত যে ছিল এটি কার? তার হঠাৎ লাফ দিয়ে দেখে ফ্লোরিং থেকে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে উঠে ফেলো সবাই। আব্দুল্লাহ মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে অনেক আগেই। আব্দুল্লাহর ঘুম ভাঙলো না তার চিৎকারে। তারা তাড়াতাড়ি জানালার বারান্দার দরজা লক করলো, জানালার পর্দা লাগিয়ে দিল। তখনই শুরু হলো জানালা আর বারান্দার দরজায় নক করার অসহনীয় শব্দ। হঠাৎ জানালার নক বন্ধ হয়ে গেল, বারান্দার দরজা জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু হলো, যেটা লিটারেলি অসম্ভব। তখনই ঘটলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। বারান্দার দরজার ছিটকানি ভেঙে খুলে গেল বারান্দার দরজা। তিনি, ফারহান আর তাহসিন তাড়াতাড়ি রুম থেকে দৌড়ে বেরিয়ে বাসার দরজা খুলে সরাসরি নিচে চলে গেল রাস্তায়। রাত তখন 3:17। তার এখনো স্পষ্ট মনে আছে সময়টা। নিচ থেকে আব্দুল্লাহকে বারবার ফোন দিচ্ছি, কিন্তু আব্দুল্লাহ ফোন ধরছে না। সাহস সঞ্চয় করে উঠে গেল তার উপরে। আব্দুল্লাহকে ঘুম থেকে জাগানো হলো। এত শব্দের মধ্যেও তার ঘুম ভাঙেনি। তারপর বাকি রাত বাইরে কাটিয়ে তারা ফজরের আজানের পর বাসায় ঢুকে। তারপর 2 দিন তারা ওই রুমেই যায়নি। তারপর আব্দুল্লাহ সিজোফ্রেনিয়া ধরা পড়ে। মাঝে মধ্যে ওকে বাসায় না পেলে শেষ রাতে পানির ছাদের ট্যাঙ্কের উপরে চোখ বন্ধ করে থাকে বসে থাকতে অবস্থায় পাওয়া যেত। তারপর ওকে অনেক বুঝিয়ে বাসায় নেওয়া লাগতো। তো সত্যি বলতে তিনি প্যারানর্মাল ঘটনা ঘটার সব পর্যন্ত সবই স্বাভাবিক লাগে, হাসি ঠাট্টা করে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু বিশ্বাস করানো যায় না। এরপর থেকে তাকে অনেকেই বলেছেন রুমটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ততদিনে সবই সয়ে গেছে। আয়াতুল কুরসি পরে ঘুমালে এই রুমটি অন্য 10টি রুমের মতোই, কিন্তু কোনোদিন মনে না থাকলে পড়ার কথা। তখন মনে হয় রুমের ভিতরে কার্যকলাপ, এই বাইরে থেকে কয়েকজনের চোখ। কিন্তু জানালার পাশটি এখনো অভিশপ্ত কর্নার হিসেবেই অনেকেই হাসি ঠাট্টা করে। এরপর তারা অনেক কিছু রুমে ফিল করেছে, সেগুলি আর তেমন আমলে নেয় না। 3য় বর্ষে ওঠার শেষের দিকে ঘটনা ঘটার 1 বছর পরে সবাই বাসাটি ছেড়ে দেয় এবং ক্যাম্পাসের পাশেই বাসা নেয়। সেই বাসার বাড়িওয়ালার সাথে তার খুব ভালো সম্পর্ক থাকায় ওনার কাছ থেকে পরবর্তী সময়ে উনি শোনে যে বাসাটি এখনো অবধি ভাড়া হয়নি এবং কোনো ফ্যামিলি
সেই ফ্ল্যাটটিতে কোনো কারণে ভাড়া নিতে চায় না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে একটা ভয়ানক ঘটনা পাঠাচ্ছি, যেই ঘটনাটা মাছ মারা রিলেটেড একটা ঘটনা। আমি আশা করছি এই ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে। রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটা বলবো, এই ঘটনাটার প্রেক্ষাপট হচ্ছে রংপুরের তিস্তা নদীর পাড়ের একটা ঘটনা। যেই ঘটনাটা যদি আপনি মানে তিস্তা পাড়ে কখনো আসেন, তাহলে হয়তো মানে কাউকে জিজ্ঞাসা করলে শুনতে পারবেন। মানে যারা প্রবীণ আর কি, অনেক বছর আগের আর কি একটা ঘটনা, অনেকেই আর কি জানে, অনেকেই জানে না। তো এই তিস্তা পাড়ে একজন মাঝি ছিল, যার নাম রফিক মিয়া। তিনি মানে এই যে তিস্তা পাড়, তখন তো নদী মানে নৌকা কি বলে, তখন তো ব্রিজ ছিল না, তখন তিনি তার নৌকা দিয়ে এপার থেকে ওপারে মানুষ নিয়ে যেতেন এবং মাঝে মধ্যে সময় পেলে তিনি কি করতেন, মাছ মারতেন। তো এই যে তিস্তা নদীর সাথে একটা খুবই তার ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে তিনি কিন্তু মানে সুখী ছিলেন। তিনি তার পরিবারের মানে ভরণ পোষণ দিতে পারতেন, তারপর ছেলে সন্তান নিয়ে সব কিছু মিলে তিনি সুখে ছিলেন। কিন্তু এই যে একটা বর্ষার দিকের একটা ঘটনা, যেই ঘটনাটা এই যে রফিক সাহেবের আর কি জীবনটাকে পুরো তছনছ করে দেয়। তিনি এটা জানতে পারেন, মানে মানুষ এটা শুনে যে এই যে রফিক সাহেব যিনি ছিলেন, তিনি কোনো একটা বর্ষার সময় সেই নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে বা মাছ মানে অতি লোভে আকৃষ্ট হয়ে এই কি বলে এই পানিতে ডুবে মারা যায়। তারপর থেকে মাঝরাতে পানির ভিতরে অদ্ভুত রকমের শব্দ শোনা যেত। এটা হচ্ছে মূল কাহিনী আর কি। তো এই কাহিনীর উপর বেস করে এই তিস্তা পাড়ে অনেক দিন যাবত মানুষ রাত্রের বেলাতে কোনো রকম মাছ মারতো না। তো এই যেই ঘটনাটা আমি এখন বলছি, এই ঘটনাটা আজ থেকে প্রায় 10-15 বছর আগের ঘটনা। তো এই যে যে রফিক মাঝি যে সেখানে তিস্তা পাড়ে মারা গিয়েছে, সেটা আবার বর্তমান সময়ের একজন জেলে, যার নাম সুফিয়ান, সে এটা কোনোভাবেই বিশ্বাস করতো না। সে মনে করতো যে এগুলা অনেক আগে হয়েছে, এখন তো এগুলা হবে না। তো তিনি কি করেন, তিনি এক রাতে একাই জাল নিয়ে যান সেই নদীতে মাছ মারার জন্য। নদী না, এটা হচ্ছে তিস্তা নদীর একটু সাইডে, মানে তিস্তার সঙ্গে ওই রকম ভাবে সংযোগ নেই, কিন্তু তিস্তা মানুষ অনেকেই এটাকে ওইভাবেই চিনে আর কি। তো যেদিন তিনি মাছ মারতে যাবেন, সেদিন হচ্ছে পূর্ণিমা রাত ছিল না, আকাশে সূর্য ছিল না, একটা অন্ধকার রাত। তো তিনি আসেন তার মতো, তিনি মাছ মারতে যাবেন সেখানে। তো রাসেল ভাই, এখানে একটু কথা বলে রাখি যে সেই জায়গাটায় রিসেন্টলি মানে তখনকার আর কি, সেই জায়গাটায় একটা শ্মশান ঘাট তৈরি করেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। হিন্দু সম্প্রদায় তো লোক না, এটা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোকেরা। বেদেরা একবার তিস্তা পাড়ে আসছিল, তো আসার পর তাদের মধ্যে কেউ একজন মারা যায়, তখন ওই সাইডে একটা জায়গা করে ওখানে ওরা আর কি দহ করেছিল তাদের সঙ্গিনীকে। তো এই জায়গাটা, এই যে এই দহটার ফলে একটা লাশ পড়ার পরে এই জায়গাটা অনেক বেশি হন্টেড হয়ে যায়, এত বেশি ভয়ানক হয় যে এই জায়গাটাতে মানুষ আর মাছ মারতে যায় না, কোনোভাবেই সেখানে কেউ মাছ মারতে যাইতো না। তো এই যার কথা বললাম আবু সুফিয়ান, সে মনে করে যে না, এগুলা ভুয়া কথা, ওইখানে মাছ বেশি আছে, ওখানে মানুষ মাছ মারতে যায় না, তার মানে সেখানে মাছ বেশি আছে। তো সে একদিন নৌকা নিয়ে সেই নদী, সেই যে মানে জায়গাটা ছিল, সেই জায়গাটার মধ্যে মাছ মানে জাল ফেললো। জাল ফেলার কয়েক মিনিট পর তিনি দেখলেন যে জালটা অস্বাভাবিকভাবে নড়তেছে আর কি, মনে হচ্ছে যে বড় কোনো মাছ ধরা পড়ছে, এরকম টাইপের যখন নড়ে তখন এইভাবে নড়তেছে। তো আবু সুফিয়ান তো মহা খুশি, আরে বাপরে বাপ, এত বড় মাছ, এই মাছ আমি এখন কেমনে তুলবো, অনেক টেনশন করে তিনি আর কি কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে তিনি তার জাল টানতে শুরু করেন। জাল টানতে মানে কষ্ট হচ্ছে তারপরও সে টানতেছে। কিন্তু একটা সময় তিনি বুঝতে পারলেন যে এই জালটার নিচ থেকে কেউ একটা টেনে ধরে আছে, এমনভাবে মানে টানতেছে যেন মানে ওই জালটাকে উপরে আসতে দিচ্ছে না, এইরকম আর কি। তো তিনি মিনিট 5 মিনিটের মতো হবে টানছেন, যখন জালটা উঠতেছে না তখন তিনি আর কি ভালো করে লক্ষ্য করলে দেখলেন যে হঠাৎ পানির নিচ থেকে বুদবুদ করে কিছু একটা উঠতেছে আর কি। তখন এই আবু সুফিয়ান ভয় পেয়ে জালটা ছেড়ে দিল। জালটা যখন ছেড়ে দিল তখন দেখলো জালটা ছেড়ে দেওয়ার পর আপনা আপনি জালটা উপরে ভেসে উঠলো। তো
তখন সে দেখলো যে এই জালটার মধ্যে বিশাল বড় একটা মাগুর মাছ ঝটপট করতেছে, কিন্তু মাছটার চোখ দুটো মানুষের মতো লাল হয়ে জ্বলছিল, মানে মানুষের আকৃতির মতো একটা মাছ, বিশাল দানবীয় একটা মাছ। ঠিক তখনই তার পিছন থেকে কেউ ফিস ফিস করে বলল, আমার মাছ আমাকে ফেরত দে। তিনি আর কি বিষয়গুলো বুঝতে পারতেছেন না। জালটা একবার যখন টানলেন তখন জালটা আসলো না, আবার জালটা যখন মানে ছেড়ে দিল তখন জালটা আবার উপরে আসলো, আবার এরকম একটা শব্দ, কার মাছ এটা, কার মাছ, কার মাছ আমি নিব কেন? তো এই সব কিছু মিলে তো মানে তার কাছে সব কিছুই মানে এত বেশি ভয়ানক লাগতেছে, সে মানে কোনো কিছু বলতে পারতেছে না। তো হঠাৎ করে সে দেখলো নৌকার কোনায় একটা ভেজা সাদা কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে, মুখটা একদমই দেখা যাচ্ছে না, শুধু পানি ঝরছে শরীর থেকে। আবু সুফিয়ান কাপা গলায় বলল, আপনি কে? আপনার মাছ বলতে আমি তো কিছু বুঝতে পারতেছি না। অনেক কথা বলল, কিন্তু লোকটা কোনো কথার উত্তর দিচ্ছে না। তার কিছুক্ষণ পর লোকটা ধীরে ধীরে মাথা তুলতে শুরু করলো। মাথা যখন তুলতেছিল তখন মনে হচ্ছিল যে লোকটা অনেক বেশি ক্লান্ত আর কি, অনেক মানে কষ্টে আছে লোকটা, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। তো যখন এই যে মানে মাথাটা সম্পূর্ণ তোলা শেষ হলো তখন আবু সুফিয়ান দেখতে পারলো যে সেই লোকটা আসলে ওটা মানুষের আকৃতি না, তার চোখগুলো কেমন যেন ভোসকানো, নাকটা কেমন যেন চ্যাপটা, দাঁতগুলো কেমন যেন আঁকা বাঁকা, এবং গালের মধ্যে কোনো অংশে গোশত খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এইটা দেখার পর মানে তার কিছুক্ষণ পর হঠাৎ করে দেখলো যে নৌকাটা প্রচণ্ডভাবে দুলতে শুরু করলো। নদীর পানি যেমন হাতে মানে হাতে রাখার পর মানে যেমন দোলে, যেমন নৌকাটা তার নদীর মধ্যে এরকম দুলতে শুরু করলো। তো এই মানে দুলতে 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 হঠাৎ করেই মানে তিনি দেখতে পারলেন যে হঠাৎ করে এই আবু সুফিয়ানের পা কেউ নদীর থেকে ধরে টান মারতেছে। এটা দেখার পর সে তো বেশ খানিকটা একদম মানে তার মানে মাথার মধ্যে সেন্স নাই, সে চিৎকার করে মানে সব কিছু আর কি ইয়া করতে থাকলো। আর যে নদীর উপরে যে মাছটা ছিল, তার জালটা যে ছিল, জালটা সহ একদম পুরা জালটায় কি বলে ওই নদীর মধ্যে ফেলে দিয়ে দেখলো যে সবকিছু শান্ত হয়ে গেছে। পিছনে যে লোকটা ছিল সেই লোকটাও নাই, নৌকাটা যে নড়াচড়ি করতেছে নৌকাটাও নেই। এই সব কিছু যাওয়ার পর যখন দেখতেছে না সবকিছু ঠিকঠাক আছে, তখন কি করলো আবু সুফিয়ান আর কোনো কথা চিন্তা না করে সেখান থেকে দ্রুত বেঁচে বাড়ি ফিরল। কিন্তু বাড়ি ফেরার পর আর কি সে দেখলো অস্বাভাবিকভাবে তার যে মানে জালটা যে ছিল সেই জালটা মানে যে ফেলে রেখে এসেছিল, অস্বাভাবিকভাবে পরে দেখলো যে জালটা সে যেই জায়গায় জাল রাখে অটোমেটিকভাবে জালটা সেখানেই আছে। তো এটা দেখে সে এত বেশি অবাক হলো যে মানে সে যেটা আমাকে বলেছে তার জীবনের এটাই একটা মাছ মারার ভয়ানক অভিজ্ঞতা। কিন্তু সেই রাতের পর থেকে সে আর কখনোই নদীতে মাছ মারতে যায়নি বা নদীতে কোনোভাবেই সে যায়নি আর কি। গ্রামের মানুষ বলে যে রাতে নদীতে লাল চোখওয়ালা মাছ দেখা যায় সেই রাতে মিত্র জালটা নিজের শিকার খুঁজতে থাকে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো শুনে আপনারা হয়তো ভয় পেয়েছেন, আপনাদের হয়তো ভালো লেগেছে, আপনাদের হয়তো মানে আপনাদের জীবনের যে কোনো একটা সময়ের সঙ্গে এই ঘটনাগুলো মিলে গিয়েছে। দর্শক, এই ঘটনাগুলোর মধ্যে থেকে কিন্তু স্পেশালি আমি আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, আর যে শাফিন ভাই সহ আমি নিজেও কয়েকটি ভূতের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কার ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন মিনিটে কত সেকেন্ডে সেই ঘটনাটি আমাদের কাছে জানিয়ে দেবেন। আপনার এই কমেন্টটা দেখে অন্যরাও হয়তো সেই ঘটনাটি শুনতে আগ্রহ পোষণ করবে। তো আপনারা কিন্তু অবশ্যই কোন ঘটনাটি ভালো লেগেছে সেই ঘটনাটি অবশ্যই উল্লেখ করে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এরকম ভয়ানক ঘটনা যদি আপনারা শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে ভূতের সব থেকে ভয়ানক ঘটনাগুলো বাছাই করে অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য রেডি করে থাকে। তো প্রিয় লিসেনার্স, যারা একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক ঘটনা পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়ে কিন্তু তৈরি করা হয়। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে।
ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যেই যারা আমার একজন করে সাবস্ক্রাইবার, তাদেরকে জানাচ্ছি মনের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখানেই থাকেন না কেন পরিবারের সাথে থাকুন, ভালো সুন্দর একটি পরিবারে বসবাস করার চেষ্টা করবেন। আপনাদের সমাজটাকে ভালো করার দায়িত্ব আপনাদের নিজেদের। আল্লাহ হাফেজ।